শিক্ষা ও সংস্কৃতি হোক ভাটি বাংলার উন্নয়নের হাতিয়ার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ। প্রান্তিক এই হাওড় অঞ্চল সংস্কৃতি এগিয়ে থাকলেও শিক্ষার দিক দিয়ে এখনো পিছিয়ে রয়েছে। কিন্তু এই ভাটির বুকেই জন্ম নিয়েছে সুনামগঞ্জের সূর্য সন্তানেরা, যারা দেশ বিদেশে নিজেদের কর্মগুণে স্থান করে নিয়েছে সেরাদের সেরার কাতারে। এই ভাটির গ্রান রয়ে গেছে তাদের অন্তরে। এই ভাটির জোয়ার গুলো সবার সামনে তুলে ধরতেই পুসাসের আজকের আয়োজন ভাটির জোয়ার। এই জোয়ার অনুপ্রেরণা যোগাবে ভাটির বুকে, সামগ্রিকভাবে পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়ানোর গান গাইবে সমস্বরে। এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শুরু করছি। ভাটির জোয়ারের 12তম পর্ব নিয়ে আপনাদের সাথে আমি আছি হৃদয় সাহাবৃন্ত, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। আজকে আমাদের অতিথি সুনামগঞ্জের কৃতি সন্তান কৃপাময় কর কৌশিক, প্রভাষক, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে 2017 সালে টাইম শিরোনামে ওনার প্রথম শর্ট ফিল্ম আন্তর্জাতিক পুনে ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়। তারপর 2019 সালে 49 শিরোনামে আরেকটি শর্ট ফিল্ম প্রদর্শিত হয় আন্তর্জাতিক গ্লোবাল ইউথ ফেস্টিভ্যালে। তার হাতেই নির্মিত হয়েছে আরো কয়েকটি শর্ট ফিল্ম। তারপর উনি 2023 সালে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোতে চাকরিতে যোগদান করেন এবং 2024 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করেন। আজকে স্যারের কণ্ঠে ওনার জীবন ও বৈচিত্র্যময় ক্যারিয়ারের গল্প শুনবো আমরা। নমস্কার স্যার, কেমন আছেন আপনি? নমস্কার বিন্তু, আমি ভালো আছি। শুভ সন্ধ্যা। আপনি কেমন আছেন? স্যার ভালো আছি। স্যার, আপনার স্কুল জীবন সম্পর্কে আমাদের একটু বলবেন এবং আপনার স্কুলের স্মৃতি, আপনার মানে কোন স্মৃতিটা আপনার সবচেয়ে বেশি মনে পড়ে? আচ্ছা, আমার স্কুল জীবন যদি বলতে যাই, আমার আমার যে উপজেলা, আমার উপজেলা হচ্ছে জামালগঞ্জ উপজেলা। তো আমার শৈশবটা মূলত জামালগঞ্জেই কাটে। আমার বাবা সরকারি চাকরি করতেন ওই জামালগঞ্জ। সেই সুবাদে আমার বাবার ট্রান্সফারের জন্য আমার আসলে অনেকগুলা স্কুল চেঞ্জ করতে হয়। আমি প্রথমেই কেজি স্কুল, জামালগঞ্জ কেজি স্কুলে পড়াশোনা করি। তারপর হচ্ছে কেজি স্কুল থেকে চলে যাই ক্লাস 4-এ, আমি কেজি স্কুল ছেড়ে চলে যাই প্রাইমারি স্কুলে, জামালগঞ্জ প্রাইমারি স্কুলে। কারণ হচ্ছে কেজি স্কুলগুলোতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেওয়া যেত না। হ্যাঁ, কেজি স্কুলগুলো থেকে যে প্রাইমারি স্কুল থেকে দিতে হতো। সেই কারণে আমি ক্লাস 5-এ প্রাইমারি বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য আমি কেজি স্কুল ছেড়ে আমি আবার প্রাইমারিতে ভর্তি হই। তারপরে সেখান থেকে প্রাইমারিতে বৃত্তি পাই ক্লাস 5-এ। তারপরে ভর্তি হয়েছে জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়, ক্লাস 6-এ ভর্তি হই জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ে। সেটা হচ্ছে 2 বছর এখানে পড়াশোনা করি, 6 এবং 7। তারপরে আমার বাবা ট্রান্সফার হয়ে যায় সুনামগঞ্জ। সুনামগঞ্জ ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আমি ক্লাস 8-এ আমি সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই। তো ভর্তি পরীক্ষাতে আমি চান্স পেয়ে আমরা 4 জন তখন চান্স পেয়ে আমরা ক্লাস 8-এ আমি ভর্তি হই এবং জুবিলি স্কুলের যাত্রা শুরু হয় ক্লাস 8 থেকে। তো ওইখান থেকে আমি এসএসসি কমপ্লিট করি। তো স্কুল জীবনের কথা বলতে গেলে আমার আসলে তাহলে 4টা স্কুল, আবার প্রাইমারি স্কুল, কেজি স্কুল এবং 2টা হাই স্কুল। আমার অনেক বন্ধু সেই ক্ষেত্রে, স্কুলের বন্ধু অনেক। আর হচ্ছে স্কুলের স্মৃতির কথা বলতে গেলে আমার কেজি স্কুলে অনেক স্যার ছিলেন। আমার যে বেসমেন্ট বা প্রাইমারি ভিত্তি কেজি স্কুলের স্যারদের উপর অনেকটা ডিপেন্ড করে। শারদ টিচার ছিলেন, যদিও ওনাদের সাথে আমার এখন আর যোগাযোগ নেই। সময়ের বিবর্তনে আসলে আর যোগাযোগটা করা হয়ে ওঠেনি। শারদ টিচার, তারপরে ছিলেন লক্ষ্মী ম্যাডাম, ডলি ম্যাডাম, বকুল টিচার। হ্যাঁ, ওনারা ছিলেন আর কি। প্রাইমারি স্কুলে বেশি পড়ি না। প্রাইমারি স্কুলে ক্লাস 4 এবং 5 মাত্র 2 বছর পড়াশোনা করা হয়। তেমনি হাই স্কুলেও 6 এবং 7, এরকম 2 বছর 1 বছর করে বিভিন্ন স্কুলে পড়াশোনা করা হয় আর কি। লাস্ট জুবিলি স্কুল থেকে এসএসসি পাশ করি আমি 2010 সালে। তো জুবিলি স্কুলে স্মৃতি তো আসলে সুনামগঞ্জের স্মৃতি বা যারা জুবিলি স্কুলে পড়া সবার আসলে একই রকম স্মৃতি। আর আমি তখন কি বলে ক্লাস 8, 9, 10 3 বছর আমি জুবিলি স্কুলে কাটা। আমার স্যার ছিলেন, আমি তো কমার্সে পড়াশোনা করেছি। তো কমার্সে হিসাব বিজ্ঞান আমরা পড়তাম লিটন স্যারের কাছে। তারপরে ইংলিশ ছিল অতেন্দ্র স্যার। হ্যাঁ, তারপরে কালীপদ স্যার ছিলেন আমাদের সময়, জানি না এখন আছে কিনা ওনারা। তারপরে হচ্ছে
আনোয়ার স্যার ছিলেন, এই মকবুল স্যার তৎকালীন হেড স্যার ছিলেন তখন ভারপ্রাপ্ত, নন্দিতা ম্যাডাম ছিলেন হেড স্যার, আমরা দুইজন হেড স্যারকে পাই তৎকালীন সময়ে। তো এই আর কি, মানে বেশ ভালোই ছিল আমাদের শৈশবকাল প্লাস কিশোর জীবন স্কুলগুলোতে বেশ ভালোই কেটেছে। স্যার আপনি তো বললেন স্যার আপনি অনেক স্কুল চেঞ্জ করছেন, এখন এতগুলি স্কুলের মধ্যে আপনার কোন শিক্ষকের কথা সবচেয়ে বেশি মনে পড়ে? আহ শিক্ষকের কথা, এটা একটা জটিল প্রশ্ন আসলে, কোন শিক্ষকের কথা মনে পড়ে। তবে এই কেজি স্কুলে কেজি স্কুলে আমার একজন স্যার ছিলেন। হ্যাঁ, স্যার একটু হেলদি, তো ওনাকে সবচেয়ে বেশি ভয় পাইতাম, মানে সবাই ভয় পাইতো, মানে মানে একটু বেশি হেলদি হওয়ার কারণে না, স্যার হাঁটা চলা বা স্যার ধমক দিলে মানুষ মানে স্টুডেন্টরা বেশি ভয় পেত। এরকমও একটা ঘটনা ঘটছে। আমার এক বন্ধু ছিল, তার নাম হচ্ছে মুন্না। আহ, মানে ধমকের সাথে সাথে কান্না করে দিছে, মানে এরকমও হয়েছে, মানে এক ধমকই কান্না করে দেয়। মানে বা মানে এরকম ঘটনা ঘটছে আর কি। তো একবার এই স্যারের সাথে একটা মজার ঘটনা ছিল, সেটা হচ্ছে আমি তখন হচ্ছে ইয়ে ছিল, এই আমরা তো বাচ্চা ছিলাম তখন। তো 2 টাকা করে মানে ওয়েফার বিক্রি করতো, এখন প্রাণ ওয়েফার, ওই যে এই 5 টাকা করে মনে হয় যে ওয়েফার গুলো আমরা খাই, ওয়েফার বিস্কিট টাইপ। তো তো হ্যাঁ, ওয়েফারের সাথে তখন স্টিকার দিত। হ্যাঁ, স্টিকার দিত, প্রতিটা ওয়েফারে একটা করে স্টিকার থাকতো, রবিন হুড, সিনবাদ, এরকম স্টিকার গুলা থাকতো আর কি। তো ওই স্টিকার গুলো আমাদের কাছে ভালো লাগতো, এই স্টিকারের লোভে আরো ওয়েফার কিনতাম। তো একদিন কি হইলো, আমি একটা ওয়েফার কিনলাম, আমার স্টিকারটা নিয়ে নিল আমার ফ্রেন্ড মুন্না। হ্যাঁ, মুন্না এখন যাই না, মুন্নার সাথে যোগাযোগ নেই অনেক বছর ধরে। তো মুন্না স্টিকারটা নিল, আমি তখন কান্নাকাটি করলাম যে স্যার, আমি কান্নাকাটি করে স্যারের কাছে বিচার দিলাম, স্যার আমার এই ওয়েফার স্টিকারটা স্যার মুন্না তো নিয়ে নিল। তখন স্যার তো আসলে মানে কিছু করে নাই, স্যার বলছে আচ্ছা ঠিক আছে ওটা দেখতেছি। পরে আর মুন্নার কাছ থেকে স্টিকারটা নিয়ে দেয় না আমাকে। স্যার পরের দিন আবার ক্লাসে আসলো, আসার পরে আমাদের তো অ্যাসেম্বলি হয়, মানে পিটি হয় মানে শুরুর আগে। তখন আমরা পিটিতে দাঁড়ালাম, কিন্তু আমার কিন্তু মন খারাপ যে আমি এখন স্টিকারটা পাই নাই। তখন দেখলাম স্যার, আমরা তো অ্যাসেম্বলিতে দাঁড়াই, আমরা মুখোমুখি, স্যাররা এক লাইনে দাঁড়ায় সামনে, আর আমরা স্যারদের মুখোমুখি সামনে দাঁড়াই। মুখোমুখি। তখন অ্যাসেম্বলিতে চলাকালীন তখন দেখলাম স্যারের পকেটে, মানে ট্রান্সপারেন্স থাকার কারণে পকেটে একটু ট্রান্সপারেন্স দেখা গেছে যে এখানে একটা চার কোনা একটা স্টিকার দেখা যাচ্ছে। তখন আমি অ্যাসেম্বলিতে মানে রানিং, তখন মনে হচ্ছে যে বাহ, স্যার তাহলে এই স্টিকারটা তাহলে আমার জন্য নিয়ে আসছে। মানে এইটা এখনো মনে পড়ে, এটা প্রায় আরো কত বছর আগের ঘটনা, প্রায় 20 থেকে 22 বছর আগের ঘটনা, কিন্তু এটা এখনো আমার মনে দাগ কাটে এবং স্যারের কথা মনে পড়ে। এই এই একটা ছোট্ট মেমোরি, আর কোনো টিচারের কথা ওইরকম কোনো মানে মেমোরি আমার স্কুল লাইফে বা এরকম কোনো নাই, টিচারদের সাথে এরকম কোনো ঘটনা মনে পড়ে না আর কি। হ্যাঁ স্যার, কিছু ছোটখাটো জিনিসগুলো আমাদের অনেক এটা সময় একটা মনে মানে থাকে। মজার স্মৃতি, হ্যাঁ, ছোটখাটো একটা মজার স্মৃতি আর কি এটা, হ্যাঁ। এই আর কি। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন করি, আপনার জীবনে কার কার হ্যাঁ, প্রভাব বা অনুপ্রেরণা সবচেয়ে বেশি সাহায্য করেছে আপনাকে? প্রভাবের কথা যদি বলতে চাই, তাহলে মানে অনুপ্রেরণার কথা বলতে গেলে আমার জীবনে আমার পরিবার, মানে আমার মা বাবার প্রভাবটাই সবচেয়ে বেশি। আমি আমি এরকম কোনো মানে থাকে না মানুষের যে উনি আমার বস বা গুরু, মানে এরকম আমার জীবনে কোনো কিছু ছিল না। আমি হ্যাঁ। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আমার মা বাবাকেই। আমার মা বাবার কারণেই হয়তো আমি আজকে এখানে আসতে পেরেছি। হ্যাঁ, যে থাকে না কিছু সন্তান, যদি মা বাবার মানে ইয়েতে এই শাসন যদি ঠিক না থাকে, তাহলে অনেক সন্তান হয়তো মানে বিপথে চলে যায়। হ্যাঁ, তো আমাদের ক্ষেত্রে সেটা হয় না, আমার মা বাবা আমাদেরকে মানে এই সুশাসন দিয়েছে, যেটাকে বলে নৈতিক শিক্ষা, সুশাসন, বা আমাদের পার্সোনালিটি গড়ার ক্ষেত্রে অনেক মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আর কি। তো আমি অনুপ্রেরণা হিসেবে আমি আমার যদি বলি, আমার মা বাবাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব আর কি, বা তারাই আমার আমি তাদের আশীর্বাদই আমি আজকে এইখান পর্যন্ত আসতে পেরেছি আর কি। জি স্যার, এটা সত্যি স্যার, আমাদের জীবনে মা বাবার প্রভাবটা আসলে কখনোই অস্বীকার করার মতো সবচেয়ে নয়। বেশি, হ্যাঁ, সবচেয়ে বেশি সেটা তাদের। পারিবারিক, মানে আমরা তো অবশ্যই এই যে বলে না যে এই মায়ের কাছ থেকে কিন্তু সবকিছু আমরা শিখি, যখন ছোটবেলায় শৈশবকালে আমরা যখন সময়টা কাটাই। হ্যাঁ, তখন যে কোনো কিছু যখন জিজ্ঞেস করি মা এটা কিভাবে হলো, ওইটা কিভাবে, তখন মাই কিন্তু আমাদেরকে শেখায় এটা এইভাবে, ওইটা ওইভাবে, এটার মিনিংটা এটা, মানে সবকিছু কিন্তু মাই শেখায়, তাই না? তো হ্যাঁ। মাই, আমার কাছে মনে হয় মাই কিন্তু সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। তো মা বাবাকে আসলে অস্বীকার করার মতো না। আমি আমার মা বাবার কাছে অনেক ঋণী, যে আমার এই পর্যন্ত আসার পেছনে আমার মা বাবা অবশ্যই, মানে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর কি মা বাবার প্রতি। হ্যাঁ স্যার, তাদের গুরুত্বটা অনেক আসলেই। হ্যাঁ, স্যার আচ্ছা, আরেকটা প্রশ্ন করি স্যার, উইকেন্ডে বা অবসর সময়ে আপনি কি করতে ভালোবাসতেন? অবসর সময়ে
আমাদের অবসর সময় তো আসলে যদিও এখন মানে আমি তো অবসর সময় একটা ছিল যে আমি স্টুডেন্ট লাইফের অবসর সময়, এখন একটা হচ্ছে যে কেরিয়ার, আমি যখন চাকরি করছি এটা অবসর সময়, দুই রকম। আমি স্টুডেন্ট লাইফে অবসর সময় কি করতাম সেটা হচ্ছে এই আমার একটু মানে ক্যামেরার প্রতি একটু আগ্রহ আছে। হ্যাঁ, আমি ফটোগ্রাফি করতাম, সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফি যেটাকে বলে। তারপর হচ্ছে এই ফিল্ম মেকিং করা, হ্যাঁ, গল্পের বই পড়া, কবিতা পড়া, হ্যাঁ। মানে এই বিষয়গুলো করতাম। আরেকটা ব্যাপার হচ্ছে আমি একটু ট্রাভেল ফ্রিক, আমি একটু ঘোরাঘুরি করতে বেশ পছন্দ করি। আমার একটা ইউটিউব চ্যানেলও আছে। হ্যাঁ, ওটা কলেজ লাইফ থেকে 2011 সাল থেকে সেই ইউটিউব চ্যানেলটা। তো আমি ঘোরাঘুরি করি বা আমার যে কাজগুলা, হ্যাঁ, সেই কাজগুলো আমি আমার চ্যানেলে আপলোড করি আর কি। এটা এখনো চলছে। যখন সময় পাই বা অবসর সময় পাই তখন কাজ করি, ভিডিও এডিটিং করি। হ্যাঁ, এই কাজগুলো সবচেয়ে বেশি করি। আর ভিডিও এডিটিং আমার ভিডিও এডিটিং এর কথা বলা হয় না যদি অবসর সময়, হ্যাঁ এটাও আমি করি। ভিডিও এডিটিং আমার একটা ভালো লাগার জায়গা। এবং আমি যখন স্টুডেন্ট লাইফে আমি এরকম অনেক কাজ করেছি ক্যাম্পাসে, যে এই যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়তাম, হ্যাঁ, ক্যাম্পাসের বিভিন্ন রকম ফ্ল্যাশ মুভ তৈরি হতো, স্টুডেন্টরা ফ্ল্যাশ মুভ তৈরি করতো, স্টুডেন্টদের বিভিন্ন হ্যাঁ। কন্টেন্ট তৈরি করতে, তখন আমাকে ডেকে নিত। আমি আমি তো ক্যামেরা কাজ করতাম, আমাকে ডেকে নিত বন্ধুরা, হ্যাঁ, কাজ করতাম। কিন্তু আমি কিন্তু প্রফেশনাল তখন কাজ করতাম তাদের সাথে। একটা মানে মানে তখন একটা ইনকাম সোর্স ছিল আর কি এটা, যে ভিডিও এডিটিং বা ক্যামেরা ভিডিওগ্রাফি সিনেমাটোগ্রাফি করে তখন কিছুটা আর্নিংও করতাম আমি ক্যাম্পাস লাইফে আর কি। তাহলে স্যার এটা অনেক সুন্দর একটা স্যার আপনার শখ ছিল। এখন কি স্যার এটা কন্টিনিউ হ্যাঁ, রাখছেন? এটা এখনো আছে, কন্টিনিউ এই শখটা এখনো আছে। আমি এখনো সময় পেলে এই ভিডিওগ্রাফি প্লাস এডিটিং এইগুলা মানে করি আর কি। আচ্ছা। তো স্যার তাহলে এখন আর একটা প্রশ্ন করি এখন। স্যার আপনি তো বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন, কিন্তু সেই চাকরি ছেড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পেছনে গল্পটা একটু বলবেন আমাদের। আচ্ছা, অবশ্যই। সেটা হচ্ছে যে আমি আমার 13-14 সেশন আমি পড়াশোনা করি হচ্ছে এই 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমার যে টাইম ফ্রেমটা ছিল, যে অনার্স মাস্টার্স কমপ্লিট। কিন্তু আপনারা জানেন যে 2020 সালে কিন্তু কোভিড-19 এর কারণে সারা দেশ লকডাউন হয়ে যায়। হ্যাঁ। 2020 সালে মার্চ মাস থেকে সেটা শুরু হয়, মার্চের 17 তারিখ থেকে। তো মার্চ 17 তারিখ। তো আমার কিন্তু মার্চ মাসে আমার থিসিস সাবমিশন ছিল, মাস্টার্স থিসিস সাবমিশন প্লাস হচ্ছে ভাইবা। এটা কিন্তু মার্চ মাসেই ছিল। বাট কোভিড এর কারণে সেটা স্থগিত হয়ে যায়। স্থগিত হওয়ার কারণে আমার কিন্তু একটা প্ল্যানিং ছিল যে আমি মার্চে কমপ্লিট করে আমি জবের জন্য পড়াশোনা করব বা জব সেক্টরের দিকে যাব আর কি। কিন্তু ব্যাপারটা হয়েছে যে স্থগিত হয়ে যাওয়ার কারণে আমাদের পরীক্ষাটা পিছিয়ে সেটা চলে যাচ্ছে ডিসেম্বরে। তখন মানে ডিসেম্বরে চলে যায় আমাদের ভাইবা। সো এখানে প্রায় অনেকটা মাস আমরা গ্যাপে পড়েছি আর কি। এখানে তখন বাসায় বসে মানে বাসায় যে কোভিড এর কারণে বাসায় বসে সবাই তো একটু ডিপ্রেশনে ভোগে। আর এর মধ্যে আমাদের আবার চাকরির বয়স চলে যাচ্ছে, কোভিড শেষ জন্য চাকরি নিয়োগ দিচ্ছে না, হ্যাঁ, সার্কুলার দিচ্ছে না তখন। হ্যাঁ, তারপরে আমাদের বয়স চলে যাচ্ছে, পড়াশোনা হচ্ছে না, এইদিকে না হচ্ছে চাকরির পড়াশোনা, না আমাদের ভাইবা আমরা দিতে পারতেছি, কিংবা থিসিস সাবমিশন কোনো কিছু হচ্ছে না। তো ওই 2020 সালটা ছিল আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। হ্যাঁ, তারপরে কি হয় ডিসেম্বরে কোনো রকমে 2020 সালে তবু আমি একটু চাকরি টুকটাক আমি বন্ধুরা মিলে যে একটু মানে চাকরি পড়াশোনা করেছিলাম, যে ম্যাথ টেথ করা, ইংলিশটা একটু পড়া করেছিলাম। তারপর হচ্ছে 2020-এর ডিসেম্বরের 7 তারিখে মনে হয়, 7 তারিখ মনে হয় 7 তারিখে আমি ভাইবা দিয়ে তারপর হচ্ছে বাসায় আসি। কিছুদিন থাকার পরে জানুয়ারিতে আমি চলে যাই হচ্ছে ইয়েতে, ঢাকায়। ঢাকা মুভ করি জানুয়ারিতে। কারণ আমি জানি যে বাসায় থাকলে বা ক্যাম্পাসে থেকে পিছুটান তৈরি হয়, হ্যাঁ, পড়াশোনা হয় না। কিন্তু আমার হুম। কাছে মনে হয়েছে যে আমি যদি ঢাকা মুভ করি তাহলে কি হবে, আমি সবকিছু থেকে একটু ডিটাচ থাকতে পারবো। হ্যাঁ, এবং ঢাকায় তো সকল ধরনের চাকরির পরীক্ষা কিন্তু ঢাকায় হয়, প্রতি শুক্রবারে শনিবার গুলোতে হ্যাঁ। পরীক্ষা হয় ঢাকাতে। আমার কাছে মনে হচ্ছে আমি প্রতিবার যদি সুনামগঞ্জ থেকে যদি আমি জার্নি করে প্রতিদিন যাই, হ্যাঁ, এটা আমার পক্ষে একটু কষ্টসাধ্য প্রতি সপ্তাহে একটা ঢাকায় গিয়ে পরীক্ষা দেওয়া। এতে আমি ঢাকা থাকি, কোচিং এ ভর্তি হই, চাকরি পড়াশোনা করি, তাহলে আমার জন্য বেটার হয়। বেটার তখন দুই হয়। হাজার একুশ সালের জানুয়ারিতে আমি ঢাকা মুভ করি। 2021-এর জানুয়ারিতে আমি ঢাকা মুভ করি। তো ঢাকা মুভ করার পরে আমি চাকরির পড়াশোনা শুরু করি আর কি। 21 সাল থেকে আমার চাকরির পড়াশোনা শুরু হয় একদম মানে ফুল টাইম পড়াশোনা। এর আগে তো টুকটাক করতাম, কিন্তু 21 সাল থেকে ফুল টাইম পড়াশোনা শুরু করি। তো পড়াশোনা শুরু করার পরে আমি ধীরে ধীরে 22 সালে আমি প্রথম ভাইবা দিই, চাকরির ভাইবা। ওটা হচ্ছে তথ্য মন্ত্রণালয়ে আমি প্রথম ভাইবা দিই। তারপরে ভাইবা দিই 22 সালে আমি প্রাইমারিতেও ভাইবা দিয়েছি। এরকম একাধিক
পরীক্ষা দিয়ে ভাইবা দিচ্ছি, বাট ওইখানে আমি উত্তীর্ণ হতে পারি নাই। রিটেন পাস করে ভাইবা দিয়ে উত্তীর্ণ হতে পারি নাই, চাকরি হয় নাই আর কি। তারপর হচ্ছে 23-এ আমি ভাইবা দিয়ে হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। তো ওখানে 23 সালে ভাইবা দিয়ে তারপর হচ্ছে মাত্র একটা পোস্ট ছিল, আমি ওখানে ওখানে চাকরি পাই আর কি। 23-এর এপ্রিলে 27 তারিখ, মানে হঠাৎ করে মানে আমি মানে খুবই তখন চাকরি বাকরি নিয়ে কেন হচ্ছে না চাকরি, মানে খুবই ডিপ্রেসড। মানে যে থাকে প্রথম বেকারদের, আসলে শিক্ষিত বেকারদের এই ব্যাপারটা কিন্তু থাকে যে হ্যাঁ হ্যাঁ আমি রিটেন পাস করতেছি, হ্যাঁ বাট ভাইভাতে উত্তীর্ণ হতে পারতেছি না, হ্যাঁ প্রিলি পাস করছি রিটেন পাস করতেছি না, মানে এরকম একটা মানে উৎকণ্ঠা থাকে স্টুডেন্টদের মাঝে। তো তখন হঠাৎ করে মানে আমি খুবই টেন্সড, আমি আমি বিকেলে একটু ঘুমালাম, ঘুম থেকে উঠলাম, খুবই অবসাদ লাগে। বিকেলে ঘুমাইলে মানুষের এমনিতে একটু অবসাদ লাগে। 27 এপ্রিল ছিল ওই দিন। ঘুম থেকে ওঠার পরেই না আমি একটু মোবাইলে ডাটা অন করার পরে দেখি নোটিফিকেশন যে রপ্তানি অনুগুলোর বিভিন্ন পদের চূড়ান্ত ফলাফল। মানে আমার হার্টবিট তখন একদম কি বলবো, মানে বুঝানো অবস্থা না যে ফলাফল দিছে মানে এখন কি দেখে। তারপরে আমি দেখলাম, দেখার পরে দেখি যে আমার নামটা, যে মেধা তালিকায় আমার নামটা দেখে মানে আমার মানে আমি তখন কি বলবো, আমার তখন রুমমেট ছিল, আমি রুমমেটকে জড়ায় ধরলাম প্রথমে, যে প্রথম যে চাকরি তার মুমিন ছিল একটু তখন, যে ভাই ভাই আমার তো চাকরি হয়ে গেছে, ভাই আমার তো চাকরি হয়ে গেছে। মানে লাইফের প্রথম সরকারি চাকরি পাওয়ার যে ফিলিংস, মানে এটা আসলে বোঝানো যাবে না, এটা যে পায় সেই একমাত্র বুঝে। তারপর মমিন ভাইকে জড়াই ধরলাম যে ভাই আমার তো চাকরি হয়ে গেছে। তখন আমি বের হয়ে গেলাম ঢাকায়। আমি তখন ওই যে ঢাকা ইউনিভার্সিটি নীলক্ষেত মানে ঘুরতেছি, আমার মানে কয়েকজন ফ্রেন্ডকে ফোন দিয়ে তাদের সাথে শেয়ার করলাম, বাসায় ফোন দিলাম, শেয়ার করলাম, মানে এটা একটা অন্যরকম অনুভূতি। তারপর হচ্ছে মে মাসের 16 তারিখ আমি চাকরিতে যোগদান করি। মে মাসের 16 তারিখ আমি যোগদান করার পরে প্রায় 8 মাসের মতো চাকরি করি আমি এখানে, ডিসেম্বর পর্যন্ত চাকরি করার পরেই আমি এই আমার ইউনিভার্সিটি আগে থেকে অ্যাপ্লাই করা ছিল, ঢাকা আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করা ছিল, তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করা ছিল আমার। হ্যাঁ, তো সবার আগে আমি এখানে অ্যাপ্লাই করি, মানে অ্যাপ্লাই বলতে সবার আগে এখানে পরীক্ষাটা হয়ে যায় আমার বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষা দেওয়ার পর ওই দুইটা পোস্ট ছিল, এখানে দুইটা পোস্ট ছিল। একটা মানে বিশ্ববিদ্যালয়ে বলেছে যে একজন, অন্তত একজন হলেও, মানে দুইজনেই বিশ্ববিদ্যালয় থেকে মানে ডিপার্টমেন্ট থেকে নেওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি একজন ইয়ে হয়ে যায়, একজন হয় না আরেকজন হয় আর কি। তো আমি ঢুকি আর ঢাকা ইউনিভার্সিটি থেকে আরেকজন ঢুকে আর কি, আমরা দুইজন মানে জয়েন করি। আর আমার ডিপার্টমেন্ট আমি প্রথম মানে শিক্ষক হিসেবে যোগদান করি আর কি। একটা ব্যাপার হচ্ছে যে এই, মানে আমি কেন আসলে সরকারি চাকরি ছেড়ে বিশ্ববিদ্যালয়ে আসলাম, আমার কাছে মনে হয়েছে যে এই বিশ্ববিদ্যালয়ের মানে সরকারি চাকরির যে 9টা 5টার যে ডিউটি, হ্যাঁ 9টা 5টার ডিউটি একটা একটা সময়ের ভিতরে সীমাবদ্ধ। সরকারি চাকরিতে 9টা 5টার মতো ডিউটি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসলে এটার মানে একটা ফ্লেক্সিবিলিটি আছে যে 9টা 5টার ডিউটি না বিশ্ববিদ্যালয় আসলে এই টোটালটাই মানে আপনার 24 ঘন্টাই ডিউটির উপর থাকতে হবে এবং কাজের উপর। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি তো ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করি। হ্যাঁ, তো ক্রিয়েটিভ, আমি জানেন যে একটু আগে বললাম যে শর্ট ফিল্ম নাটক এই বিষয়গুলো আমি কাজ করতে পছন্দ করি। হ্যাঁ, তো আমার কাছে মনে হলো যে বিশ্ববিদ্যালয় হচ্ছে এটার একটা প্ল্যাটফর্ম, আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে নিয়ে আমি এই কাজগুলো আমি করতে পারবো। প্লাস আমি এই কাজটা করার জন্য না আমি মানে সময় পাবো, যেটা অন্যান্য চাকরিতে এই সময়টা পাওয়া যায় না। আর আমার ডিপার্টমেন্টই তো থিয়েটার, সো এটা আরো এটা আরো সুইটেবল আমার জন্য আর কি। এই জন্যই মূলত মানে সরকারি চাকরি, ওই চাকরি ছেড়ে আমার এখানে আসা আর কি। জি স্যার, বুঝতে পারছি আপনার আসলে পেছন থেকে আপনার আসার। রাইট, এটা একটা প্যাশন বলা যায়। প্যাশনের কারণে আমার মূলত আসে। আর ভালো লাগে যে চাকরি, এই যে ইউনিভার্সিটির টিচাররা আসলে সারা বছরই তাদের পড়াশোনা করতে হয়। হ্যাঁ, ইউনিভার্সিটির টিচার দুইটা প্রফেশন আছে, একটা ইউনিভার্সিটি টিচার, একটা হচ্ছে ডাক্তার। তাদের আসলে সারা বছরই পড়াশোনা করতে হয়, তাদের আপডেট থাকতে হয়, মানে যুগের সাথে অনেক আপডেট থাকতে হয়, মানে স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য বা যে কোনো ক্ষেত্রে আর কি তাদেরকে অনেকটা আপডেট থাকতে হয়। সেটা তো অবশ্যই স্যার। স্যার হুম, আপনার পেশন নিয়ে তাহলে একটা প্রশ্ন করি। আপনি যখন স্যার হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে অবশ্যই। পড়াকালীন সময় তো স্যার আপনার এই যে টাইম শিরোনামে আপনার যে প্রথম শর্ট ফিল্মটা প্রকাশিত হয়েছিল, যেটা আবার আপনার প্রথম শর্ট ফিল্ম ছিল, এবং সেটা 2017 সালে এই যে পুনে ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়। এই এই যে শর্ট ফিল্মটা তৈরি করছেন তার পেছনে গল্পটা একটু বলবেন আমাদের। আমার শর্ট ফিল্মটা তৈরি হচ্ছে 2000, মানে আমি শর্ট ফিল্মটা নির্মাণ করি 2016 সালে। 2016 সালে এটা মূলত একটা স্বপ্ন দেখা, আমি একটা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখে একটা গল্প তৈরি করি, মানে হ্যালুসিনেশন নিয়ে একটা গল্প। তো সেই গল্প থেকেই মূলত পরবর্তীতে স্ক্রিপ্ট তৈরি করে আমি আমার সিনিয়রদেরকে শেয়ার করি, আমার ডিপার্টমেন্টের সিনিয়র ভাইরা আছে তাদেরকে শেয়ার করি, ভাই এই হচ্ছে গল্প, এটা দিয়ে একটা কাজ করতে চাই, কেমন হবে? তারা আমাকে ইন্সপায়ারেশন দেয়, হ্যাঁ কাজ করা যেতে পারে, এটা ভালো একটা গল্প।
তখন আমি এই 2016 সালেই আমি গল্পটা নির্মাণ করি, মানে শর্ট ফিল্মটা নির্মাণ করি। এক রাতের শুটিং, আমরা সন্ধ্যা থেকে শুটিং করি, একদম ভোর পর্যন্ত শুটিং শেষ হয়, মানে পুরো এক রাত আমরা এখানে কাজ করি। এখানে আর্টিস্ট হচ্ছে 2 জন মাত্র, এবং সেই 2 জন হচ্ছে আমার দুই সিনিয়র তাদেরকে আর্টিস্ট, তারা হচ্ছে জাস্ট হ্যালুসিনেশন নিয়ে এই গল্পটা আর কি। তো গল্পটা ছিল এরকম, ধরেন যে একজন, ধরেন আমি হচ্ছি, আমার নাম শুয়েব, হ্যাঁ। এখন কোনো একটা কারণে আমি, মানে আপনার সাথে আমার একটা দ্বন্দ্ব তৈরি হলো। এখন আমি বন্ধু আমরা 2 জন, কিন্তু আমি আপনাকে খুন করতে চাই। এখন কিন্তু এই প্রবণতা একটু বেশি দেখা যায়, যে স্বার্থের কারণে কিন্তু বন্ধু বন্ধুকে খুন করে ফেলে। তারপর হচ্ছে আপনার এই কি বলে যেটাকে, উম ওই যে কিছুদিন আগে আমরা দেখলাম না, যে এই ত্রিশালে একটা ঘটনা ঘটলো, তার মা বাবাকে খুন করে ফেললো স্বার্থের কারণে। কিন্তু তার মা বাবাকে খুন করে মাটি, মানে টাকা দেয় না, কি কারণে টাকা দেয় না দেখে তার মা বাবাকে খুন করে ফেলছে। তারপরে কিছুদিন আগে দেখলাম যে জগন্নাথ ইউনিভার্সিটির এক স্টুডেন্ট, মানে টিউশনি করাতো সে একটা মেয়েকে। তো সেই মেয়েটা আবার এই মানে চক্রান্ত করে, হ্যাঁ, তার টিচারকে খুন করলো। মানে এরকম কিন্তু খুনগুলো বেশি চলতেছে। তো এটা ছিল এরকম যে, মানে এটা ছিল এরকম যে আপনার, মানে আমি শুয়েব, আপনি হচ্ছে আরাফাত, আমরা 2 জন বন্ধু। এখন আমি আপনাকে কোনো একটা কারণে, আপনার সাথে আমার মতের মিল হয় নাই, বা যে কোনো একটা কারণে আমি আপনাকে খুন করব। আমি একজন সিরিয়াল কিলার ভাড়া করলাম, হ্যাঁ। সিরিয়াল কিলার ভাড়া করার পরে এই সিরিয়াল কিলার গেল আপনাকে খুন করতে। যে রাতে আমি ভাড়া করলাম সেই রাতে আপনাকে খুন করতে গেল। এখন আমি আর ঘুমাতে পারতেছি না, এই টেনশন যে কখন সে খুন হবে, এই টেনশন ঘুমাতে পারি না। আমি ঘুমালাম, ঘুমার মধ্যে স্বপ্ন দেখি। তখন আমি স্বপ্ন দেখি আমাকে অ্যাটাক করা হচ্ছে, যে আমাকে কেউ গলা চেপে এরকম মারতেছে। ঘুম থেকে জেগে যাই, তখন দেখি যে না, এটা একটা স্বপ্ন ছিল। তখন আবার এক গ্লাস পানি খেয়ে আবার ঘুমায় গেলাম। তখন আবার দেখলাম যে দরজা কে জানি নক করতেছে। দরজা খুললাম, দেখি যে সেই কিলারটা, আমি যে কিলারকে পাঠালাম যে আপনাকে খুন করার জন্য, সে আবার আসলো আমার কাছে। সে আমাকে জাস্ট, মানে কপালে জাস্ট, মানে পিস্তল ঠেকালো এবং গুলি করলো। সাথে সাথে আমার আবার ঘুম ভেঙে গেল। তার মানে আমার মনে হয়েছে যে এই এই এটাও একটা স্বপ্ন ছিল। এই যে এই ব্যাপারটা, এটাও একটা স্বপ্ন ছিল। তখন হচ্ছে তৃতীয়বার যখন তার ঘুম ভাঙে, তখন সে ঘুম থেকে উঠে দেখে, তার দরজা খুলে দেখে সকাল হয়েছে। সকাল হওয়ার পরে একটা পত্রিকাওয়ালা পত্রিকা দিয়ে যায় তার দরজার সামনে। তখন পত্রিকায় লেখা যে শুয়েবকে খুন করতে গিয়ে র্যাবের গুলিতে নিহত আরাফাত। মানে একটা কথা হচ্ছে, যার জন্য গর্ত করে সেই গর্তে নিজেই পড়ে। এখন যে নিজে খুন করতে গেছে সে আরাফাতে আবার মানে খুন হলো তার জন্য। এটা আসলে মানে গল্পটা বললাম, কিন্তু সিনেমার ভিজুয়ালটা একটু ডিফারেন্ট ওয়েতে মানে দেখানো হয়েছে, এটা না দেখলে আসলে বোঝা যাবে না আর কি। তো এইটা 2017 সালে যখন পুনেতে এটা নির্বাচিত হয়, একটা ফিল্ম ফেস্টিভ্যালে, পুনে ইন্টারন্যাশনাল, থার্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ছিল তখন 2017 সালে। তো এখানে যখন নির্বাচিত হয়, এখানে স্ক্রিনিং হয়, বিশ্ববিদ্যালয়ে তখন একটা তোলপাড় ছিল, হ্যাঁ। একটা পেপারে পত্র পত্রিকায় বিভিন্ন ভাবে নিউজ হয়েছিল যে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ফিল্ম পুনে ফেস্টিভ্যাল, এরকম। এটা বেশ আমার জন্য একটা ভালো লাগার একটা জায়গা আর কি, যে নিজের কাজগুলো যখন দেশে এবং দেশের বাইরে, হ্যাঁ, আন্তর্জাতিকভাবে যখন মানুষ যখন দেখে, এটা অবশ্যই আপনার কাছে ভালো লাগার জায়গা। সেটা তো অবশ্যই স্যার, আপনার প্রথম শর্ট ফিল্ম, হ্যাঁ, সেটা আবার আন্তর্জাতিক কোনো মাধ্যমে দেখানো হয়েছে, আসলে এটা ভালো লাগার জায়গা। সেটাই। সেই অনুপ্রেরণা থেকে তো স্যার আপনি অনেকগুলো শর্ট ফিল্ম তৈরি করছেন, এরকম কয়টা শর্ট ফিল্ম হ্যাঁ, তৈরি করেছিলেন? আমি হচ্ছে স্টুডেন্ট লাইফে ছিল। স্টুডেন্ট লাইফে আমার হচ্ছে টোটাল সব মোট শর্ট ফিল্ম ছিল 2016-তে একটা, 2017-তে একটা, আর একটা হচ্ছে 2018-তে। তো 2016-তে যে শর্ট ফিল্ম, তার নাম হচ্ছে টাইম। 2017-তে যে শর্ট, সরি, 2016-তে যেটা ছিল টাইম, 2017-তে ছিল হচ্ছে রাতের শেষ ট্রেন। শিরোনাম ছিল রাতের শেষ ট্রেন। এটা হচ্ছে আল মাহমুদের একটা কবিতা আছে, কবিতার নাম হচ্ছে প্রত্যাবর্তনের লজ্জা। হ্যাঁ, এই কবিতা অবলম্বনে মূলত এই শর্ট ফিল্ম নির্মাণ করা। এটি আবার আমার বিশ্ববিদ্যালয়ের একটি ফেস্টিভ্যালে স্ক্রিনিং হয়। তারপরে 2018-তে যে শর্ট ফিল্মটা নির্মাণ করি, সেটি ছিল, এটার নাম হচ্ছিল 49। 49 মূলত হচ্ছে, এটা হচ্ছে লাস্ট শর্ট ফিল্ম আমার। এরপরে আমি আর কোনো শর্ট ফিল্ম কাজে হাত দিই না, কারণ তারপরে আমি পড়াশোনার আহ, কারণে ব্যস্ত হয়ে যাই, বা চাকরির কারণে কেরিয়ারের দিকে একটু মনোযোগ দিতে হয়েছে। এরপরে আমি আর কাজ করি না আর কি। তো আমার লাস্ট শর্ট ফিল্ম ছিল 49। এটি হচ্ছে গ্লোবালিয়ত ফিল্ম ফেস্টিভ্যাল। এটা গ্লোবালিয়ত ফিল্ম ফেস্টিভ্যাল স্ক্রিনিং হয় এখানে। 19 19টা দেশ থেকে, মানে 19টা দেশের মানুষজন এখানে আহ, মানে হুম। পার্টিসিপেট করে আর কি। 3 দিন ব্যাপী একটা প্রোগ্রাম হয়। আমি ওই যে বিভিন্ন ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, তারপর হচ্ছে জাপান, হ্যাঁ, এই ওই ফিল্ম মেকারদের সাথে আমাদের একটা
এখনো আছে। এই লাস্ট শর্ট ফিল্মটা ছিল 49 লাস্ট শর্ট ফিল্ম ছিল আর কি। এরপরে মানে কিন্তু সামনে আমার পরিকল্পনা আছে কিছু আরো কিছু কাজ করার, এই আর কি। আপনার কি ভবিষ্যতে কোনো নাটক বা সিনেমা নিয়ে কাজ করার ইচ্ছা আছে? কথাটা আমি মিস করে গেছি, নেটওয়ার্ক সমস্যা হয়তো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনাইতে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার আপনার ভবিষ্যতে কি এরকম কোনো নাটক বা শর্ট ফিল্ম নিয়ে বা সিনেমা নিয়ে কাজ করার কোনো ইচ্ছা আছে? হ্যাঁ অবশ্যই, আমার একটা ইচ্ছা আছে যে ভবিষ্যতে একটা সিনেমা হলে আমাকে নির্মাণ করতে হবে, এবং যেটা বাংলাদেশের যে প্রেক্ষাগৃহগুলো আছে সেখানে যেন প্রদর্শিত হয়। এটা আমার ইচ্ছা যে একটা সিনেমা তৈরি করে, এবং সেটা আমাদের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বা পাবলিক যে ইউনিভার্সিটি গুলো, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমরা একটা টিম নিয়ে এটা শো করার ইচ্ছা আছে। তারেক মাসুদ যেটা করতো, তারেক মাসুদ হ্যাঁ, যে সিনেমা তৈরি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটা শো করতো। হ্যাঁ, তো আমার একটা ইচ্ছা আছে যে একটা লাইফে যদি করি একটা সিনেমা তৈরি, সেটা 10 বছর হইতে পারে, 15 বছর হইতে পারে, হ্যাঁ 15 বছর পর হইতে পারে তৈরি করে, কিন্তু একটা সিনেমা তৈরি করে সেটা নিয়ে আহ, মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ করার ইচ্ছা আছে আর কি। বুঝতে পারছি স্যার। আর এখনো সাথে সাথে এখনো আমি এই নাটক, যেহেতু আমি নাটকের স্টুডেন্ট বলেন বা এখন নাটক পড়াচ্ছি, হ্যাঁ, তো আমার এখনো কিন্তু কোর্স আছে স্টুডেন্টদের, যে অভিনয় অনুশীলন একটা কোর্স আছে। তো এখানে নাটক ডিরেকশন দিতেই হয়। হ্যাঁ, টিচাররা ডিরেকশন দেয়, নাটক স্টুডেন্টরা অ্যাক্টিং করে। এটা হচ্ছে মঞ্চ নাটক, স্টেজ পারফরমেন্স। তো স্টেজ পারফরমেন্স আমি দুইটা করেছি। 21শে জানুয়ারি, সরি 2025 সালের জানুয়ারিতে করেছি হুমায়ুন আহমেদের একটা নাটক মহাপুরুষ। আর লাস্ট অক্টোবরে করি হচ্ছে উম জার্মান একজন কবি আছে, জার্মান কবি দার্শনিক, গেটে। গেটের নাম শুনেছেন হয়তো আপনারা। তো গেটের হ্যাঁ, একটা বিখ্যাত বিখ্যাত একটা স্ক্রিপ্ট ফাউস্ট, নাম হচ্ছে ফাউস্ট। এই ফাউস্টটা আমি নির্দেশনা দিই আর কি। ও 3 দিন ব্যাপী প্রদর্শনী হয়েছিল এখানে আমাদের ক্যাম্পাসে, ডিপার্টমেন্টে। শয়তানের সাথে চুক্তি। মানে এটার মূল ঘটনা হচ্ছে একজন ভালো মানুষের বা একজন পণ্ডিত ব্যক্তি শয়তানের সাথে চুক্তি করে সে একটা মানে নেগেটিভ দিকে ধাবিত হয় আর কি। এরকম একটা গল্প থেকে নাটকটি। সামনে আমার কাজ করার ইচ্ছা, সামনে আরেকটি ব্যাচ নিয়ে কাজ করতে, থার্ড ইয়ার একটি ব্যাচ নিয়ে কাজ করতেছে। ওদেরও একটি নাটক, মঞ্চ নাটক, সেটির নাম হচ্ছে, আপাতত মানে শুরু করলাম, স্ক্রিপ্ট আমরা অ্যানালিসিস করতেছি, স্ক্রিপ্ট সার্চ করতেছি। কিন্তু আমরা একটা নভেল পড়তেছি আপাতত। আপনারা হয়তো শুনে থাকবেন যে H.G. ওয়েলস এর একটা বিখ্যাত উপন্যাস টাইম মেশিন। টাইম হ্যাঁ, মেশিনের নাম হয়তো শুনে থাকবেন। আমরা টাইম মেশিন উপন্যাসটি পড়ছি, যদি আমাদের সুইটেবল মনে হয় তাহলে এইটা থেকে আমরা নাট্যরূপ দিয়ে একটা নাটক আমরা ডিরেকশন দিতে পারি আর কি। এটা ইচ্ছা আছে। আর এটা প্রদর্শিত হবে ঈদের পরে, ফেব্রুয়ারি বা মার্চের দিকে প্রদর্শিত হওয়ার সম্ভাবনা আছে আর কি। তো যারা শুনছে সবাইকে মানে আমার আমন্ত্রণ রইল আর কি, আমাদের এই নাটকটি উপভোগ করার জন্য। জি স্যার। আর আপনার জন্য স্যার শুভকামনা রইল ভবিষ্যতে যাতে আপনার একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিল্ম বা সিনেমা আমরা যাতে দেখতে পাই। অবশ্যই অবশ্যই, সেটাই। স্যার এখন স্যার একটু স্যার আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের নিয়ে একটু স্যার প্রশ্ন করি আমরা এখন আপনাকে। অবশ্যই। স্যার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার উপায়টা কি আসলে, বা আচ্ছা, কিভাবে শিক্ষক হওয়া যায়? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন বা চাকরি বলেন, সবকিছুর জন্যই মানে দরকার হচ্ছে একটা মানে মানে পরিশ্রম, কঠোর পরিশ্রম। সবকিছুর জন্য কঠোর পরিশ্রম দরকার, প্লাস হচ্ছে লাকও দরকার। মানে লাক প্লাস পরিশ্রম দুইটা যখন একসাথে ফেভার করবে, তখনই আপনি সাফল্যের মানে দ্বার প্রান্তে আপনি যেতে পারবেন। তো বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষক হতে চায়, তাকে একজন স্টুডেন্টকে মানে ফার্স্ট ইয়ার থেকেই মানে মনোযোগ দিতে হবে। তার একাডেমিক রেজাল্টের একটা ফ্যাক্ট, একাডেমিক রেজাল্ট যদি সে ভালো করতে পারে, একাডেমিক রেজাল্টে আপনার জানেন যে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 3.50 এখন ইউনিভার্সিটি টিচার হওয়ার জন্য। এটা সাবজেক্ট ওয়াইজ ভেরি করে। আবার কিছু কিছু ক্ষেত্রে ধরেন এই যে অনার্স মাস্টার্স ছাড়াও আপনার এসএসসি এবং এইচএসসি রেজাল্টও কিন্তু অনেকটা ফ্যাক্ট। হ্যাঁ, আপনার সায়েন্স, আর্টস, কমার্স মানে আলাদা আলাদা ভাবে আপনার দেখা গেছে যে কোনো কোনো ইয়েতে সায়েন্স হোক বা কমার্স হোক বা আর্টস হোক, পয়েন্ট আপনার 5-এর মাঝে 4.5-এর উপরে পেতে হবে, বা 4-এর উপরে পেতে হবে, এরকম একটা মিনিমাম একটা রিকোয়ারমেন্ট মানে চায় আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে রিসার্চ করতে হবে, অবশ্যই মাস্ট বি। রিসার্চ করতে হবে ইউনিভার্সিটি টিচার হতে গেলে, রিসার্চ করতে, একাডেমিক রেজাল্ট, রিসার্চ, এই সবকিছু যদি সে ঠিকঠাক মতো করতে পারে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে তার একটা ভালো গুড পার্সোনালিটি থাকা দরকার। একটা এলিজাবেথের একটা মানে একটা বিখ্যাত উক্তি আছে যে
a good face is a letter of recommendation. হ্যাঁ, সো একটা গুড ফেস বা একটা গুড পার্সোনালিটি ভেরি ভেরি দরকার সবার আগে, এই আর কি। আচ্ছা স্যার, তাহলে স্যার এই যে রিকোয়ারমেন্ট গুলা যদি একজন ন্যাশনাল পড়ুয়া শিক্ষার্থী যদি পূরণ করতে চায়, সে কি পারবে বা শিক্ষক হতে পারবে সে? সার্কুলারে আসলে উল্লেখ থাকে যে যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে, স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় হতে মানে স্নাতকোত্তর ডিগ্রিধারী, এটা উল্লেখ করা থাকে। ন্যাশনাল থেকে আমার মানে আমি এখন পর্যন্ত এরকম পাইনি যে ন্যাশনাল থেকে পাবলিক ইউনিভার্সিটিতে টিচার হয়েছে বা কি। তবে বিশ্ববিদ্যালয় তো আসলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সে যদি চায় যে না আমি ন্যাশনাল থেকে নিয়োগ দেবো, পারে, চাইলে সম্ভব, কিন্তু বিশ্ববিদ্যালয়ে চাইতে হবে। আবার স্টুডেন্টদেরও একটা মানে চাহিদা থাকে তখন, যেমন আমাদের ইউনিভার্সিটিতে কিছু 2016-17 দিকে মনে হয়, টাইমটা আমার সঠিক মনে নাই। তো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একটা স্টুডেন্ট মানে একজন টিচার নিয়োগ দিয়েছিল আর কি। সে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাস করেছে। তখন ওইটা অবশ্যই বিশ্ববিদ্যালয় সার্কুলারে শিথিল করে দিয়েছে যে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সে পারবে। তখন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে উনি যোগদান করে, যোগদান করার পর স্টুডেন্টরা আন্দোলনে চলে যায় যে নো নো টিচার ফ্রম প্রাইভেট ইউনিভার্সিটি, মানে স্টুডেন্টরা চাচ্ছে না। স্টুডেন্টরা আন্দোলনে চলে গেছে যে আমরা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কোনো টিচার আমরা চাই না। হ্যাঁ, আমাদের টিচার অবশ্যই পাবলিক ইউনিভার্সিটি থেকে লাগবে। তো এরকম হয় আসলে। তো ন্যাশনাল থেকেও দেখা গেল একজনকে নিয়োগ দিল, তখন স্টুডেন্ট আন্দোলনে চলে যাবে যে নো টিচার ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি, এরকম হয় আসলে। বুঝতে পারছি, সবই স্টুডেন্টের চাহিদার উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ হ্যাঁ, না স্টুডেন্টদের চাহিদা বলতে এটা তো অবশ্যই মানে স্টুডেন্টরা তো অবশ্যই এই যে ন্যাশনাল থেকে পড়ুয়া বা প্রাইভেট থেকে পড়ুয়া থেকে পাবলিক পড়তে চায় না, বা এটা অনেক কিছু আসলে ডিপেন্ড করে। এটা অনেক কিছুই ডিপেন্ড করে, শুধু স্টুডেন্টের চাহিদাই শুধু না, এখানে প্রফেশনাল তো রিকোয়ারমেন্ট সবার আগে দিবে। প্রফেশনাল তো কখনোই মানে এরকম কি, এটা আসলে রাজনৈতিক কিছু বিষয় মানে এখানে মানে চলে আসে আর কি। এটা আমরা এটার দিকে না আগাই, এই ব্যাপার দিকে আমরা না আগাই। জি স্যার। আচ্ছা স্যার, আমরা যে স্টুডেন্ট যারা আছে তারা যে শিক্ষক হিসেবে, হুম হুম। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যে পেশাটাকে বেছে নিব, এই পেশার সুযোগ সুবিধা বলতে আসলে কি আছে? আচ্ছা, মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে সুযোগ সুবিধা। হ্যাঁ হ্যাঁ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসলে একটা মানে বলে যে একটা লুক্রেটিভ জব। হুম, মানে সবাই চায় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে। আর এটা আসলে মানে প্রফেশনের যেটা বলতে গেলে হচ্ছে এটা আসলে একটা দায়িত্ববোধ, আসলে শিক্ষকতা মানে একটা দায়িত্ববোধ। আপনি দেখবেন যে আপনি যদি নর্মাল কোনো জায়গায় জব করেন, সেখানে আপনি 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি আপনার, কিন্তু ইউনিভার্সিটিতে আমি একটু আগে বললাম যে ইউনিভার্সিটিতে এরকম 9টা 5টা ডিউটি না, আপনাকে 24 ঘন্টায় আপনার ডিউটি। হঠাৎ করে রাত 2টার দিকেও আপনার এখানে ফোন আসতে পারে, আপনি দায়িত্বরত বা কোনো প্রাথমিক দায়িত্বরত আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, তো আপনার 2টার দিকেও ফোন আসতে পারে, কোন একজন স্টুডেন্ট হয়তো অসুস্থ হয়ে গেছে, হ্যাঁ, তাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিতে হবে আপনার। হ্যাঁ, তো এইরকম আসলে যে কোনো একটা অসুস্থ হয়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, তো দায়িত্বগুলো আসলে আলটিমেটলি আপনাকে নিতে হবে একজন ইউনিভার্সিটি টিচার হিসেবে, তাই না? হুম তো স্টুডেন্টদের এই আমার কাছে মনে হয় যে এই এটা আসলে প্যাশন। আমার কাছে ইউনিভার্সিটি টিচারটা আসলে স্টুডেন্টদের মানে একটা দায়িত্ববোধের জায়গা। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা বললেন যে সুযোগ সুবিধা, সুযোগ সুবিধা ইউনিভার্সিটি টিচারের অন্যান্য জবের চেয়ে সুযোগ সুবিধা একটু বেশি। যেমন ধরেন এই কিছু কিছু ক্ষেত্রে যে ওই টিচাররা না রিসার্চ করতে পারে, এখানে রিসার্চ বাবদ একটা মানে প্রজেক্ট বা একটা তহবিল পায়, একটা বাজেট পায় শিক্ষকরা। হ্যাঁ, প্রতি বছরই সে রিসার্চ বাবদ একটা বাজেট পাচ্ছে। সে আন্তর্জাতিক গবেষণা করতে পারতেছে, সে তার গবেষণা যে প্রবন্ধগুলো নিয়ে একটা বই পাবলিশ করতে পারতেছে, স্টুডেন্টদের জন্য বই লিখতেছে। এটা হচ্ছে তার একটা সুবিধা। তারপর আরো হচ্ছে এখানে প্রমোশনের দিকটা যদি আমি দেখি, বিশ্ববিদ্যালয় শিক্ষকের প্রমোশন গুলো অন্যান্য চাকরি থেকে একটু স্মুথ প্রমোশন হয়। যেমন লেকচারার যদি ঢুকে সে 9th গ্রেডে, 3 বছর পরেই তার প্রমোশন হয়ে যায়, সবকিছু ঠিকঠাক যদি থাকে, তাহলে 3 বছর পরেই সে 6th গ্রেড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাচ্ছে, যেটা অন্যান্য চাকরিতে দ্বিগুণ বা 3 গুণ সময় তাকে মানে ব্যয় করতে হয়। সেক্ষেত্রে প্রমোশনের ফ্লেক্সিবিলিটি খুবই চমৎকার, স্মুথ প্রমোশন। প্লাস হচ্ছে আপনার ছুটির ক্ষেত্রে আপনি অনেক ছুটি পাবেন ইউনিভার্সিটিতে। যেমন ধরেন আপনি ঈদের ছুটি পাবেন, 2টা ঈদের ছুটি পাবেন, দুর্গাপূজার ছুটি পাবেন, উইন্টার ভ্যাকেশন পাবেন, সামার ভ্যাকেশন পাবেন, মানে ম্যাক্সিমাম টাইমে ছুটি পাওয়া যায়, প্রচুর ছুটি কাটানো যায় আর কি। হ্যাঁ, আরো সুযোগ সুবিধা যদি বলতে যান, তাহলে আপনি উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি বিদেশ চলে যাচ্ছেন, বিদেশে আপনি পিএইচডি করতে পারবেন, পোস্ট ডক, পিএইচডি বা মাস্টার্স। হ্যাঁ, মানে ডবল মাস্টার্স যেটাকে বলি, এটা আপনি করতে পারবেন। হ্যাঁ, এবং সবেতনে আপনি এই কাজটা করতে পারবেন যে আপনাকে ইউনিভার্সিটি বেতনও দিবে। হ্যাঁ, প্লাস আপনি ছুটিও কাটাতে পারবেন।
এই দুইটাই মানে করতে পারবেন আর কি। এই সুযোগ সুবিধাগুলো বিশ্ববিদ্যালয়ে মানে পাওয়া যায়। এছাড়াও আরো অনেক সুযোগ সুবিধা আছে, প্লাস কিছু সীমাবদ্ধতাও আছে। সবকিছু মিলিয়েই তো আসলে চাকরি, প্রফেশনাল জি হ্যাজার্ড স্যার। তো আসলে সব জায়গায় থাকে। জি স্যার, প্রফেশনালিজম প্লাস সবকিছু মিলিয়ে আমাদের চলতে হবে যে কোনো একটা জব করতে গেলে। হ্যাঁ, হ্যাঁ, সবকিছু মিলিয়ে আসলে চলতে হয় আর কি আমাদের। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন, যে কেরিয়ার গঠনে শিক্ষার্থীদের কখন থেকে আসলে ভাবা ভাবা উচিত বলে মনে করেন আপনি? গঠনের শিক্ষার্থীদের যদি ভাবতে হয়, আমরা যদি ইউনিভার্সিটি লেভেলে যদি দেখি, হ্যাঁ, ইউনিভার্সিটি লেভেলে দেখলে ক্যারিয়ার গঠনে আসলে ফার্স্ট ইয়ার থেকেই মানে ইউনিভার্সিটিতে তো আমরা ভর্তি হই সাবজেক্টে। আমি আমি ম্যাথে ভর্তি হলাম, কিংবা আমি এনভায়রনমেন্টাল সায়েন্স বা কম্পিউটার সায়েন্সে ভর্তি হলাম, হ্যাঁ, তখন থেকেই তো তার ক্যারিয়ারটা শুরু হয়। সে যদি কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়, সে ওই রিলেটেড জব সেক্টরে থাকে, সে আইটি সেক্টরে দিকে থাকে। আবার সে যদি ধরেন আদার্স বিজনেস বিজনেসে পড়াশোনা করে বা বিজনেস ফ্যাকাল্টিতে সে যদি ভর্তি হয়, তাহলে ওই রিলেটেড জব সেক্টরের দিকে চলে যায়। আসলে ক্যারিয়ারটা আমরা তো বলি যে আমাদের প্রাইমারি বা নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক পর্যায়ে আমরা কিন্তু বলি যে আমাদের লাইফের গোল হচ্ছে এটা, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। কিন্তু আলটিমেটলি সে যখন ইউনিভার্সিটি পর্যন্ত যে যায়, হ্যাঁ, যাওয়ার পরে তার এই গোলগুলো কি ঠিক থাকে? আমার কাছে মনে হয় না যে ঠিক থাকে। কারণ আমি আমার উদাহরণ দিতে পারবো, আমার অনেক বন্ধু বান্ধবী দেখলাম যে এ বলতো যে আমি বড় হয়ে যে ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো, কিন্তু অনেকেই না পরবর্তীতে আর ওই জায়গা ঠিক রাখতে পারে না বিভিন্ন কারণে, চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, ইউনিভার্সিটিতে দেখা গেছে যে একটা ছেলে এই ধরেন ভর্তি হলো, সে কি বলে ওই ধরেন ডিপার্টমেন্টে ভর্তি হলো, কম্পিউটার সায়েন্সে ভর্তি হলো, সাপোজ কম্পিউটার সায়েন্সে ভর্তি হলো, সে ইঞ্জিনিয়ারিং সেক্টরে না ঢুকে তখন তার মনে হয় যে না আমার দ্রুত একটা জব দরকার। সে তখন কি করে ওই ব্যাংকিং সেক্টরে ঢুকে পড়ে, সে ব্যাংকে ঢুকে যায়। মানে এইরকম হয় আর কি। আসলে ক্যারিয়ারের ব্যাপারটা আসলে এটা আনপ্রেডিক্টেবল টোটালি। কিন্তু কেউ যদি মানে লক্ষ্য ঠিক রেখে কাজ করতে চায় তাহলে অবশ্যই সম্ভব। কিন্তু ক্যারিয়ার গঠনে আপনাকে অবশ্যই মানে বিশ্ববিদ্যালয়ে মানে পড়াকালীন সময় সবচেয়ে বেশি মনোযোগ দিতে হয় আর কি ক্যারিয়ার গঠনের দিক থেকে। এটা সত্যি স্যার, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কাজ বা বিভিন্ন কিছু, অনেক কিছু আছে, পজিটিভ নেগেটিভ সবকিছু। সব মানে একজন স্টুডেন্টকে ডাইভার্ট করার জন্য সেগুলো যথেষ্ট। সবগুলো মিলিয়ে আসলে আমাদের একটা লক্ষ্য ফিক্সড করা আসলে অনেকের জন্য টাফ হয়ে যায়। টাফ হয়ে যায়। আর সেই হিসেবে স্যার, এই যে আমরা যারা অনেক শিক্ষার্থী আছে, তারা অনেকেই যারা যারা করতে পারে না, সেই ক্ষেত্রে আসলে কি কি উপায় আপনার অবলম্বন কথাটা করলে? কথাটা কথাটা একটু ফ্রিজ হয়ে গেছে, আমি আবার একটু শুনতে চাই। ও আচ্ছা স্যার, সরি স্যার। আচ্ছা, হুম। আমরা যারা শিক্ষার্থী আছি, তারা অনেকেই আসলে জানি না জীবনে কি করতে চায় বা তাদের আসলে জীবনের টার্গেটটা কি। সেই ক্ষেত্রে আমরা কি কি উপায় অবলম্বন করতে পারি এই যে নিজের লাইফের টার্গেটটা সেট করার ক্ষেত্রে? লাইফে টার্গেট সেট করার ক্ষেত্রে আমাকে অবশ্যই দেখতে হবে যে আমার স্ট্রং জোন কোনটা, উইকনেস কোনটা, হ্যাঁ, সেই দিকে আসলে বিবেচনা করতে হবে। এখন টার্গেট অনেক সময় দেখা গেছে যে আমি নিজে টার্গেট ঠিক করি না, আমার টার্গেট ঠিক করে আমার ফ্যামিলি, যে না তোমাকে ইয়ে হতে হবে, ডাক্তার হতে হবে। হ্যাঁ, তার ফ্যামিলি ছেলে তোমাকে ডাক্তার হতে হবে, তুমি মানুষের সেবা করবা। আরেকজনকে বলে না তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। এই যে মানে নিজের ভালো লাগার জায়গাটা তখন আর মানে প্রকাশ পায় না। একটা ছেলে গান পারে, ভালো মিউজিক পারে, হ্যাঁ, সে ধরেন মিউজিক ডিপার্টমেন্টে ভর্তি হবে কিংবা থিয়েটার ডিপার্টমেন্টে ভর্তি হতে, মানে শিল্প শিল্প চর্চা করতে যায়, কিন্তু তার মা তাকে বললো না তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। তখন তো তার জীবনটা চেঞ্জ হয়ে যায়, তাই না? তো আমাদের কাছে মনে হয় টার্গেট আসলে মানে এই আমাদের নিজেদের উপরই মানে ছেড়ে দেওয়া উচিত, ফ্যামিলির প্রেশার না দিয়ে। যে স্টুডেন্টদের বা তার সন্তানের ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর মনে হয় প্রায়োরিটি দেওয়া উচিত। এটা আমার কাছে মনে হয় আর কি। বুঝতে পারছি স্যার। আর অবশ্যই আচ্ছা একজন স্যার। মানে একজন স্টুডেন্টকে অবশ্যই মানে এসে বুঝে যে আমি কোন বিষয়টা আমার ভালো লাগে বা কোনটা আমার স্ট্রংনেস বা স্ট্রং জোন কোনটা, আমি সেই অনুযায়ী আমি এগিয়ে যাবো। হ্যাঁ, আমি যদি এটা না পারি, এটা যদি আমার উইকনেস কোন, আমি এদিকে যাবো না। আমি সেই অনুযায়ী আমি আমার টার্গেটটা সেট করবো, তাই না? যে আমার আসলে দেখতে হবে যে আমি 10 বছর পর আমি নিজেকে আমি কোথায় নিয়ে যাব। আমি এখন আছি, আমি 10 বছর পর নিজেকে কোথায় নিয়ে, সেই অনুযায়ী তাকে এগোনো উচিত আর কি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, বিশ্ববিদ্যালয়ে যেটা জিনিস, যে অনেক কিছু পজিটিভ আছে, নেগেটিভ জিনিস আছে, অনেক কিছু আছে যেগুলো আমাদের অনেক কিছু গ্রহণ করা উচিত, আবার অনেক কিছু বর্জন করা উচিত। আসলে কোন করা কোন উচিত। জিনিসগুলো আমাদের মনে করেন বর্জন করলে আমাদের শিক্ষার্থী জীবনটা আসলে একটু সুন্দর হবে? আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের জীবন যেটা, সেটা শুরু হয় কত সাল মানে কত বছর থেকে? সেটা শুরু হয় হচ্ছে আপনার এই ইন্টারমিডিয়েট যদি আমরা পাস করি, তাহলে হচ্ছে 18 বছর বয়স থেকে আমাদের বিশ্ববিদ্যালয় জীবনটা শুরু হয়। এবং ওই 18 থেকে 25 বছর বয়সে তো আমরা থাকি ইউনিভার্সিটি গুলোতে, 18 থেকে 25 বছর সময় ইউনিভার্সিটি সময়টা কাটে।
আমার কাছে মনে হয় এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষের, যে 18 থেকে 25, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই সময় আপনার মানে এই আবেগের একটা মানে প্রখরতা দেখা যায়, মানে ইমোশনাল থাকে মানুষ এই সময়। এই সময় বিভিন্ন রকম মুড সুইং করে। হ্যাঁ, তো এই সময়টাতে না নিজেকে আসলে ভালোর দিকেও ধাবিত করা যায়, আবার নিজেকে খারাপের দিকেও ধাবিত করা যায়। আর ইউনিভার্সিটি হচ্ছে ভালোর ভালো খারাপের খারাপ, ভালোর চর্চাও আসছে, আবার খারাপের চর্চাও আসছে। ইউনিভার্সিটি এমন এক জায়গা, এখন একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার পরে তাকে অবশ্যই ভালো জিনিসগুলো তাকে চুজ করতে হবে, আর খারাপ জিনিসগুলো অবশ্যই বর্জন করতে হবে, তাই না? এখন ইউনিভার্সিটিতে দেখা গেছে একটা ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট ভর্তি হলো, সে বিভিন্নভাবে র্যাগিং এর শিকার হলো, সিনিয়রদের দ্বারা প্রভাবিত হলো। হ্যাঁ, অনেক সিনিয়র দেখা গেছে যে এই সিনিয়র বা অনেক বন্ধু বান্ধব তাকে কিন্তু খারাপ দিকে ধাবিত করে, একটু ভালো ছেলেকেও কিন্তু নষ্ট করে ফেলে, আছে কিন্তু এরকম অনেক উদাহরণ। এখন আছে। তাকে অবশ্যই বুঝে শুনে ডিসিশন নিতে হবে, ব্রেন ওয়াশ হওয়া যাবে না। অনেকেই কিন্তু মানে মগজ ধুলাইয়ের শিকার। হ্যাঁ, অনেক সিনিয়রে আছে, হ্যাঁ, অনেক সিনিয়র দেখা গেছে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আসলে তাকে মানে ব্রেইন ওয়াশ করে ফেলে বিভিন্ন ভাবে। হ্যাঁ, তাকে ডাইভার্ট করে ফেলে বিভিন্ন ভাবে, বিভিন্ন দিকে। হ্যাঁ, এই নেতিবাচক দিকগুলোতে তাকে ডাইভার্ট করে ফেলে, তাকে হচ্ছে এই মানে মাদকে আসক্ত করায় ফেলে তাকে। হ্যাঁ, অনেকে ইউনিভার্সিটিতে ওঠার পরে কিন্তু মাদকের দিকে মানে ঝুঁকে বেশি। আবার অনেকে দেখা গেছে যে রাত জেগে, এখন যেটা দেখা গেছে তরুণ প্রজন্মের সবচেয়ে বেশি ভয়াবহ যেটা, সেটা হচ্ছে তারা মানে রাত জাগাটা, 3টা 4টা পর্যন্ত তারা রাত জাগে। এটা কিন্তু খুবই ভয়াবহ, আমাদের আয়ু কিন্তু কমিয়ে দিচ্ছে এই ব্যাপারটা। আর একটা ব্যাপার হচ্ছে যে গেম খেলা, অনলাইন গেম প্লাস হচ্ছে অনলাইন জুয়া, এই দুইটা জিনিস সবচেয়ে বেশি মানে আসক্ত করতেছে আর কি। অনলাইন গেম, অনলাইন জুয়া প্লাস হচ্ছে এই মাদক, এই জিনিস ইউনিভার্সিটি গুলোতে, এগুলো ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে অবশ্যই মানে বুঝে শুনে এই কাজগুলো করা উচিত, যে অনলাইন আসক্তি থেকে একটু দূরে থাকা উচিত। হ্যাঁ, অনলাইন গেম বলেন বা অনলাইন জুয়া বলেন, প্লাস হচ্ছে এই মাদকাসক্ত বলেন, এই এই বিষয়গুলো থেকে মানে মাদক থেকে একটু মানে নিজেকেই সচেতন হওয়া উচিত আর কি। এবং সেটার অবশ্যই পরিবারেরও একটু মানে কনসাস হওয়া উচিত এই বিষয়ে। মানে তার ছেলে ভার্সিটিতে ভর্তি মানে করায় দেওয়া মানে তার দায়িত্ব এখানে শেষ না, তার খোঁজ খবর নেওয়া, প্রতিবার তাকে এসে নারিশ করা। হ্যাঁ, তারপর হচ্ছে পর্যবেক্ষণ করে যাওয়া ইউনিভার্সিটি, তার স্টুডেন্ট দেখা কি অবস্থায় আছে, সে সে কোন কোন বন্ধুদের সাথে মিশতেছে, কি করতেছে। কারণ হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে এমন একটা ওপেন প্লেস, সেটা হচ্ছে এখানে আপনার মানে কেউ নাই, এখানে স্বাধীন আপনি। আপনি ইউনিভার্সিটি পড়েন, দেখেন তো আপনি তো স্বাধীন, এখানে আপনার মা বাবা নাই। আপনি যদি 12টার দিকে ঘুম থেকে ওঠেন, আপনাকে কেউ কোনো কিছু বলবে না। আপনি রাত্রে 4টার দিকে ঘুমাইলেন, কেউ কিছু বলবে না আপনাকে, এখানে মা বাবা নাই দেখার মতো। সো নিজেকেই শুধরাতে হবে, বা নিজেকেই নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। ধন্যবাদ স্যার। আসলে সবাই যদি এই জিনিসগুলো ফলো করে আসলে জীবনটা সুন্দর হবে, আশা করি, বা বিশ্ববিদ্যালয়ের জীবনটা ভালো হবে। বিষয়টা যে ভালো হবে, রাইট। এবং নিজেদেরকে এটা বোঝা উচিত আর কি, যারা স্টুডেন্টরা ভর্তি হয়। হ্যাঁ। এবং মা বাবাও একটা মানে প্রভাব বা একটা বড় ধরনের ভূমিকা রাখে এই বিষয়ে। আচ্ছা স্যার, এখন স্যার আমরা স্যার একটু সুনামগঞ্জ নিয়ে স্যার আপনাকে প্রশ্ন করি। আচ্ছা, অবশ্যই। সুনামগঞ্জ আমার অঞ্চল, আমার বেড়ে ওঠা। জি স্যার। স্যার, সুনামগঞ্জের শিক্ষা ও সংস্কৃতি নিয়ে আপনার ভাবনা কি, বা কিভাবে সুনামগঞ্জে আরো উন্নয়ন করা যায়? সুনামগঞ্জের শিক্ষা ও সংস্কৃতি যদি আমরা দেখি, সুনামগঞ্জের মানুষজন, বিশেষ করে বৃহত্তর সিলেটের মানুষজন তো আসলে সবাই মানে পড়াশোনার চেয়ে বেশি তাদের আগ্রহটা হচ্ছে যে বিদেশ যান, মানে বিদেশ জি যেতে স্যার। চায় সবাই খালি। মানে সিলেটিরা মানে লন্ডনই, একটা মানে কথা আছে যে বিশেষ করে সুনামগঞ্জ অঞ্চলে যে জগন্নাথপুরে সবাই মনে হয় দেশের বাইরে থাকে। তো সিলেট মানে এই লন্ডনে। প্রভাবটা আসলে দেখা যায়, হ্যাঁ, এই প্রভাবটা আসলে একটু ভাইরাসের মতন। মানে ছোঁয়াচে রোগ যেটাকে বলে, ছোঁয়াচে রোগের মতন। যে আমার প্রতিবেশী একজন, আমার বন্ধু বা প্রতিবেশী বড় ভাই চলে গেল, না আমাকে ওখানে যেতে হবে, সে উন্নত জীবনযাত্রা এবং উন্নত লাইফস্টাইল লিড করতেছে, সে এখানে, আমাকে ওখানে যেতে হবে। তো পড়াশোনার দিকে ওরা ইন্টারমিডিয়েট পর্যন্ত হাইয়েস্ট মনে হয় পড়াশোনা করে, তারপরে চলে যায় ওখানে। মানে পড়াশোনার প্রবণতা সুনামগঞ্জের মানে একটু কম। বা সুনামগঞ্জ অঞ্চল বা সিলেট অঞ্চল, এই বছরও মনে হয় সিলেট অঞ্চল একটু কি বলে এটাকে, ওই যে লাস্ট যে ইন্টারমিডিয়েট রেজাল্ট দিল, এইচএসসি রেজাল্টে মনে হয় একটু মানে কত পার্সেন্ট জানি, 51% মনে হয় পাশ করছে এইবার। বা সুনামগঞ্জ তো আরো কম, মানে 50%-এর নিচে সুনামগঞ্জ এবার পাশ করছে মনে হয়। সাক্ষরতার দিক থেকে সুনামগঞ্জ একটু পিছিয়ে আছে আমার কাছে মনে হয়। সুনামগঞ্জ হচ্ছে, আমরা যখন পড়তাম কি বলে, এমসিকিউ যখন পড়তাম, MP3, হ্যাঁ, MP3 যে সাধারণ জ্ঞান যখন পড়তাম, তখন দেখতাম সবচেয়ে কোন জেলা এগিয়ে আছে কি পিরোজপুর জেলা সবচেয়ে সাক্ষরতার দিকে এগিয়ে আছে, কোন জেলা পিছিয়ে আছে এটাও 3-4 বছর আগের ঘটনা। আর কোন জেলা পিছিয়ে, সুনামগঞ্জ অঞ্চল পিছিয়ে আছে সাক্ষরতার দিকে, মানে এরকম পড়তাম আর কি। তো জি স্যার। আর সুনামগঞ্জের সংস্কৃতি যদি দিকে তাকাই আমরা, আমার কাছে মনে হয় যে সুনামগঞ্জের সংস্কৃতি বেশ সমৃদ্ধ। আমরা
আমাদের হাসন রাজা আছে, রাধা রমন, আমাদের বাউল আব্দুল করিম আছে। হ্যাঁ, সো তারা আমাদের সংস্কৃতিকে বেশ সমৃদ্ধ করেছে। আমাদের নিজেদের কিছু ফর্ম আছে, নিজেদের কিছু স্টাইলিশ কিছু, নিজেদের স্টাইলে কিছু থিয়েট্রিক্যাল ফর্ম আছে আমাদের। এই কিছু গান আছে ঐতিহ্যবাহী, হ্যাঁ, ইন্ডিজিনাস কিছু ফর্ম আছে আর কি। আমাদের নিজস্ব সংস্কৃতি আমার কাছে মনে হয় বেশ সমৃদ্ধ, এবং এগুলাকে নারিশ করা উচিত। এগুলাকে মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো আমাদের উচিত এই এই যে সুনামগঞ্জের সংস্কৃতিকে একটু নারিশ করা। আর উন্নয়নের কথা বললেন মনে হয় লাস্ট। জি স্যার। উন্নয়নের দিকে যদি তাকাই, সুনামগঞ্জকে উন্নয়ন আরো সুনামগঞ্জে উন্নয়ন করতে গেলে সবার আগে যেটা দরকার, যে আমরা যদি দেখি একটি দেশের বা একটি অঞ্চলে যদি উন্নয়ন মানে আমরা যদি উন্নয়ন করতে চাই, তাহলে সবার আগে দরকার হচ্ছে পরিবহন ব্যবস্থা সেই অঞ্চলে। আমাদের পরিবহন ব্যবস্থার দিকে অবশ্যই মানে জোর দেওয়া উচিত। আমাদের ঢাকা টু সুনামগঞ্জ বা সিলেট টু সুনামগঞ্জ একটা 4 লেনের রাস্তা দরকার আমাদের। প্লাস আমাদের কিন্তু রেল যোগাযোগ ব্যবস্থা নেই। অনেক বছর হয়ে গেছে আমাদের সুনামগঞ্জের বয়স কত আজকে? সুনামগঞ্জের বয়স তো অনেক বছর হয়ে গেছে, প্রায় 40-এর উপরে মনে হয় চলে গেছে, 40, 45, 50-এর মতো হয়ে গেছে সুনামগঞ্জের বয়স। তো এত বছর যাবত আমাদের একটা রেল যোগাযোগ ব্যবস্থা নেই। সো রেল যোগাযোগ ব্যবস্থাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমাদের বিভিন্ন মিনিস্টার এর আগে অনেক আশ্বাস দিয়েছেন, তৎকালীন মানে সাবেক মিনিস্টার আশ্বাস দিয়েছেন যে আমাদেরকে এই করে দিবেন, মানে রেল যোগাযোগ ব্যবস্থা করে দিবেন, কিন্তু আমি আশানুরূপ ফল দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। তো রেল যোগাযোগ সবার আগে ইম্পর্টেন্ট। সেই সাথে আমাদের শিক্ষার ক্ষেত্রে এই যে আমরা তো অবশ্যই সুনামগঞ্জ যেহেতু হাওড় অঞ্চলের মানুষজন, আমরা একটু পিছিয়ে আছি অন্যান্য অঞ্চল থেকে। আমরা হাওড় অঞ্চলের মানুষরা কিন্তু একটু পিছিয়ে আছি আর কি। যে আমাদের কিন্তু এই বর্ষাকালে আমরা কিন্তু পড়াশোনার দিকে একটু আমরা মানে হ্যাম্পার্ড হই পড়াশোনায়। যেমন ধরেন বর্ষাকালে প্রত্যন্ত অঞ্চলগুলা কিন্তু ডুবে যায়, স্কুলগুলা ডুবে যায়, হ্যাঁ, সেখানে পড়াশোনার একটা ব্যাঘাত ঘটে। তো সেই ক্ষেত্রে বিকল্প কি ব্যবস্থা নেওয়া উচিত সেটা আমাদের বিশেষজ্ঞদের ভাবা উচিত। এই বন্যা তো হবেই প্রতি বছর বর্ষাকাল, আমরা যেহেতু হাওড় অঞ্চলের মানুষ, হ্যাঁ, কিন্তু বিকল্প কি ব্যবস্থা নেওয়া যেতে পারে শিক্ষা ক্ষেত্রে সেটা আমাদেরকে ভাবা উচিত। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে সুনামগঞ্জের এই মানুষজনের মানে শিক্ষা খাতটা গেল, তারপর হচ্ছে এই যে বর্তমান আমরা কিন্তু এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমরা কিন্তু আছি এখন, বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আছি। সো আমাদেরকে এই মনে হয় যে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বা এআই, আর্টিফিশিয়াল এআই। ইন্টেলিজেন্সের যুগে আমরা বসবাস করছি। হ্যাঁ, এআই এর যুগে বসবাস করছি। সো আমার কাছে মনে হয় যেন সুনামগঞ্জে তথ্য প্রযুক্তির দিকে এই বিষয়টাকে একটু নজর দেওয়া উচিত। যে সুনামগঞ্জের যারা তরুণ আছে, শিক্ষিত তরুণ, তাদেরকে বিভিন্ন রকম ফ্রিল্যান্সিং যে বিষয়গুলো আছে, ফ্রিল্যান্সিং এর দিকে তাদেরকে ট্রেন আপ করা। তারপর হচ্ছে এই বিভিন্ন আইটি সেক্টর গড়ে তোলা। হ্যাঁ, আইটি সেক্টর গুলোতে বিভিন্ন রকম তথ্য প্রযুক্তি বিষয়ে বিভিন্ন কর্মশালা তৈরি করা, এই বিষয়গুলোর দিকে একটু নজর দেওয়া আমার মনে হয় উচিত আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে চিকিৎসা খাত যদি দেখি, যে সুনামগঞ্জের চিকিৎসা খাতটা আর একটু উন্নত করা উচিত। আরেকটা ভালো কথা সেটা হচ্ছে পর্যটন খাত একটা মানে ইম্পর্টেন্ট জিনিস। যে আমাদের টাঙ্গার হাওর আছে, আমাদের শিমুল বাগান আছে, মানে ঢাকা থেকে বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু পর্যটকরা আসতেছে আমাদের পর্যটন কেন্দ্রে। হ্যাঁ, তো এই পর্যটন খাতটা আরেকটু উন্নত করা দরকার এখানে। এই উন্নত করা দরকার বলতে কি, এখানে কিন্তু ওই যে কিছুদিন আগে আমি একটা দেখলাম, নিউজ দেখলাম যে এই টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য নষ্ট করে ফেলতেছে কারা? যারা বিভিন্ন জায়গাতে পর্যটক আসতেছে তারা টাঙ্গুয়ার জীববৈচিত্র্য নষ্ট করে ফেলতেছে। হ্যাঁ, হাউস বোট গুলা উচ্চস্বরে গান বাজনা হচ্ছে। হুম, তারপরে হচ্ছে আপনার প্লাস্টিক বা বজ্র এগুলা পানিতে ফেলতেছে, এরকম মাছের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, তো এই বিষয়গুলোর দিকে একটু নজরদারি করা উচিত আমার মনে হয়। এই জীববৈচিত্র্য এটা এটা রক্ষা করা উচিত সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের এই জীববৈচিত্র্য। এখানে আমার মনে হয় একটু মানে কি বলে সীমিত করে দেওয়া উচিত ভ্রমণটা। প্লাস হচ্ছে কিছু নিষেধাজ্ঞা, যদিও গভর্নমেন্ট বা আমাদের স্থানীয় জেলা প্রশাসন কিছু নিষেধাজ্ঞা নিয়েছিল, কিন্তু এগুলোর যথাযথ ব্যবহার হচ্ছে না। হ্যাঁ, এটা একটা টিম গঠন করা উচিত এটার যথাযথ ব্যবহারে। আমার কাছে মনে হচ্ছে এটা টিকিয়ে রাখা দরকার, আমাদের এই পর্যটন খাতটা টিকিয়ে রাখা দরকার, খুবই দরকার। জি স্যার, এটা আমাদের একটা সম্ভাবনাময় সেক্টর। আসলে এটার প্রতি অবশ্যই। সবার নজর দেওয়া উচিত। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন, যেটা এই যে উচ্চশিক্ষার জন্য এইচএসসি শেষ করে বিদেশে পাড়ি জমানো হার সুনামগঞ্জ বা সিলেট অঞ্চলে অনেক বেশি। এজন্য কি হয়, দেশে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য যে তাদের একটা ইচ্ছা, সেটা কিন্তু তারা হারাচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করতেছেন?
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ইচ্ছা হচ্ছে এইচএসসি শুধু আমাদের এখন সিলেট অঞ্চলেই না, সিলেট ছাড়াও মানে সারা বাংলাদেশে এটা একটু বেশি প্রভাব লক্ষ্য করা যায় যে তারা এইচএসসি পাস করার পরে তারা দেশের বাইরে চলে যাচ্ছে, সবাই ম্যাক্সিমাম দেশের বাইরে। কেন চলে যাচ্ছে? কারণ হচ্ছে দেশে সেই পরিমাণ সুযোগ সুবিধাটা তারা পাচ্ছে না। হ্যাঁ, আমি যদি দেশে সেই পরিমাণ সুযোগ সুবিধা যখন আমি পাবো না, হ্যাঁ, তখন তো আমি দেশের বাইরে যাবই। হ্যাঁ, দেশের বাইরে আমার জন্য আন্তর্জাতিক মানে পড়াশোনা করতে পারবো আমি, এই, গবেষণা করতে পারবো, প্লাস হচ্ছে উন্নত জীবনযাপন লিড করতে পারবো আমি, তাহলে তো আমি যাবই। কিন্তু এখন আমাদের দরকার সেটা হচ্ছে যে এই দেখুন দেশে আসলে এই আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু অনেক বেশি। অনেক শিক্ষিত বেশি। বেকার যে আপনি যদি চাকরি ক্ষেত্রে যদি আপনি যান, দেখবেন যে এই ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেও বিভিন্ন ভালো ভালো মানে রিনাউন্ড পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেও তারা কিন্তু চাকরি পাচ্ছে না, হাহাকার। হ্যাঁ, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় মানে 20-25 লাখ তো হবেই শিক্ষিত বেকার। হ্যাঁ, তো সেই তুলনায় কিন্তু কর্মসংস্থান নাই আমাদের। হ্যাঁ, চাকরি পাচ্ছে না। এই একটা পরীক্ষাতে দেখা গেছে যে এই একটা সিটের বিরুদ্ধে তার হাজার হাজার কম্পিটিটর বসে আছে একটা সিটের বিরুদ্ধে। হ্যাঁ, তো এইসব থেকে না আসলে তরুণরা মুখ ফিরিয়ে নিচ্ছে যে এত কম্পিটিশন, একটা চাকরি পড়াশোনা করতে গেলে সে 3-4 বছর চলে যায়, সে একটা চাকরি পেতে পেতে 3-4 বছর, 4 বছর, 5 বছর, তার বিয়ের বয়স পার হয়ে যায় মানে চাকরি পেতে পেতে, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, তো সে তখন যদি মনে করে যে না, আমি যদি ইন্টারমিডিয়েট পাস করে যদি আমি যদি এই ইয়েতে চলে যাই, দেশের বাইরে চলে যাই, আমি যদি আইএলটিএস করে যদি বাইরে চলে যাই, তাহলে আমি এর চেয়ে আমি খুব দ্রুতই আমি গেইন করতে পারবো। হ্যাঁ, আমি সাকসেস হবো খুব দ্রুতই। তো এই সুবিধাটা তারা পাচ্ছে দেখেই তারা কিন্তু মানে দেশ ত্যাগ করছে, যেটাকে আমরা ইংলিশে বলি ব্রেইন ড্রেইন, মেধা পাচার। তো এটা খুবই মানে লক্ষ্য করা যায়। এই জন্য আমাদের এটা মানে প্রতিহত করতে আমাদের অবশ্যই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে একটু চেঞ্জ করতে হবে। আমাদের আন্তর্জাতিক মানের যে পড়াশোনা বা আন্তর্জাতিক মানের যে কারিকুলাম বা আমাদের বিশ্ববিদ্যালয়ের সিলেবাস গুলো আন্তর্জাতিক মানে তৈরি করতে হবে, এবং পাশাপাশি আহ, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে মানে গবেষণা খাতে যে বাজেট দেওয়া হয় বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের জন্য, হ্যাঁ, এটা একটু বাড়াতে হবে বিশ্ববিদ্যালয়ের। তারপর হচ্ছে এছাড়াও যে বিভিন্ন কর্মক্ষেত্রে যেমন চিকিৎসা ক্ষেত্রে বলেন বা আদার্স সেক্টর গুলাতে বলেন, এখানে দক্ষ কর্মী নিয়োগ দিতে হবে আর কি। যেমন আমরা কোনো কিছু হইলেই কিন্তু দেখেন এই যে চিকিৎসা করতে গেলেই কিন্তু আমরা সেই সমস্যাটা হচ্ছে চিকিৎসা করতে গেলে আমাদের ডিপেন্ড করতে হবে বাইরের চিকিৎসকদের প্রতি। হ্যাঁ, দেশের বাইরে আমরা চলে যাই ইন্ডিয়া, চেন্নাই, বেঙ্গালুরে, যে আমাদের দেশে তার মানে কি আমাদের দেশে ভালো দক্ষ চিকিৎসক নেই, হুম। মানে এরকমই তো ব্যাপারটা, তাই না? আমরা কিন্তু একটা প্রোডাক্ট কিনতে গেলেও দেখেন, আমরা একটা প্রোডাক্ট কিনতে গেলেও কিন্তু আমরা মানে এটা আমাদের মানে বাঙালিদের মধ্যে আসলে এই ব্যাপারটা গেঁথে গেছে। হ্যাঁ, এই যে আমাদের এই দেশীয় প্রোডাক্ট আমরা কিনতে চাই না, এই যে বাংলাদেশে তৈরি এটা, এই যে এই কি ওয়ালটন বা ভীষণ, বাংলাদেশের প্রোডাক্ট, কিন্তু আমরা কিন্তু কিনতে যাচ্ছি না, আমরা খুঁজি জাপানি প্রোডাক্ট। আমরা চলে যাই সিঙ্গারে, আমরা চলে যাই এলজিতে, হ্যাঁ, কিন্তু আমরা ওয়ালটন বা ভীষণ কিনতে যাচ্ছি না। এটা আমাদের মনের মাঝে গেঁথে গেছে। আসলে এই বিষয়গুলা একটু পরিবর্তন হওয়া উচিত, আমাদের নিজেদেরকেই পরিবর্তন করা উচিত এই বিষয়গুলা। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা স্যার, এখন স্যার একটা প্রশ্ন আমাদের পুসাস নিয়ে, মানে পুসাস আচ্ছা সম্পর্কে আপনার পরামর্শ বা দিক নির্দেশনা যদি দিতেন, আমরা কিভাবে আমাদের কাজকে আরো বিস্তৃত করতে পারি, সুনামগঞ্জের প্রতিটা জেলায় যেতে পারি। আচ্ছা, পুসাস সুনামগঞ্জের প্রতিটা জেলা, কি বললেন বুঝি নাই, সুনামগঞ্জ প্রতিটা মানে প্রতিটা জেলায় যাতে আমাদের, সরি, প্রতিটা উপজেলায় যাতে আমাদের কাজগুলা উপজেলায়, আমরা হ্যাঁ বিস্তার করি। উপজেলায়, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিটা যেমন উপজেলায় দেখেন স্যার, কাজগুলো আল্লাহ দিতেছে আজকে সুনামগঞ্জ। পুসাস করছে। আসলে পুসাস মানে পুসাসের কথা যদি আমি বলতে চাই, আমার একটা প্রিয় একটা সংগঠন পুসাস। সো এটা হয় 2017 সালে যখন মানে পুসাস প্রতিষ্ঠা হয় বা যখন উদ্যোগ নেওয়া হয় যে পুসাস প্রতিষ্ঠা করবে, যারা বসে আমাদের জুবিলি স্কুলের মানে প্লে গ্রাউন্ডে কিন্তু বসে। হুম, হ্যাঁ। এই একটা সার্কেলে বসে সবাই মিলে, যে সিনিয়র জুনিয়র ভাই ব্রাদার মিলে বসে যে আমরা এমন একটা সংগঠন তৈরি করবো। এখানে আমি কিন্তু ছিলাম, এখানে 2017 সালে কিন্তু আমি ছিলাম এই পুসাস যখন মানে উদ্যোগ নেবে পুসাস তৈরি করার। আমি ছিলাম, আমার কয়েকজন বন্ধু ছিল, আমার কয়েকজন বন্ধু ছিল, প্লাস হচ্ছে এই আমার ইমিডিয়েট জুনিয়র কয়েক ব্যাচের কয়েকজন ছোট ভাই ছিল। তো সবাই মিলে একটা উদ্যোগ নেয়। হ্যাঁ, এই যে যে প্রতিষ্ঠাতা সভাপতি যে ছিল ছোট ভাই, হ্যাঁ, এই আশফাক তানজিম, তারপর হচ্ছে এই সায়েম টাইম এরা ছিল, হাদিসিয়াম সায়েম ওরা ছিল। তো যখন উদ্যোগটা নেয়, আমিও কিন্তু এখানে ছিলাম, সশরীরে উপস্থিত ছিলাম, যে না ঠিক আছে, এটা এরকম একটা মানে সংগঠন আমাদের দরকার। সুনামগঞ্জের মানে শিক্ষা সংস্কৃতি সারা দেশে বা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এরকম একটা সংগঠন আসলে খুবই দরকার। এবং পুসাস যে কাজগুলো করে যাচ্ছে 2017 সালের পর থেকে আমরা মানে দেখতেছি যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস তাদের, হ্যাঁ, তারা বিভিন্ন বিভিন্ন উপজেলায় গিয়ে বিভিন্ন স্কুলে গিয়ে তারা মানে কুইজ কুইজ প্রতিযোগিতা করতেছে। হ্যাঁ,
তারপর হচ্ছে যারা ইন্টারমিডিয়েটে যারা পড়াশোনা করতেছে তাদেরকে এই ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন রকম সেশন রাখতেছে, তারা ইন্সপায়ারেশন করতেছে। হ্যাঁ, এরকম সুযোগ সুবিধা এগুলো আসলে অবশ্যই প্রশংসার দাবিদার। এবং আরো এছাড়াও মানে যেটাকে বলে এই যে বিভিন্ন ওয়েবিনার, এই যে আমি আজকে উপস্থিত আছি এখানে ওয়েবিনার সিরিজ চালু আছে, যে কৃতি শিক্ষার্থীদের নিয়ে যে ওয়েবিনার করছে, মানে সবকিছুই আসলে ঠিকঠাক। লাস্ট মনে হয় একটা ম্যাগাজিনও তৈরি করলো ওরা, জি পোসাস স্যার। থেকে, পোসাসে প্রথমবার মনে হয় ম্যাগাজিন তৈরি করলো। যদিও আমি এটা মানে পাইনি, কিন্তু পাইনি বলতে আমি এটাতে অংশগ্রহণ করতে পারিনি। আগামী আমার ইচ্ছা আছে আগামী ম্যাগাজিনে লেখা দেওয়ার আর কি। আমি টুকটাক লেখালেখি করি, গল্প গল্প প্লাস হচ্ছে কবিতা, এগুলো টুকটাক লেখালেখি করি, সময় পেলে লিখি আর কি। তো আমি চাই প্রসেসের সাথে সবসময় থাকতে চাই, আর প্রসেসের সর্বাঙ্গীন অবশ্যই মঙ্গল কামনা করছি। যে কোনো প্রয়োজনে আমি আছি, আমাকে ডাকলে আপনারা পাবেন। আমার ইউনিভার্সিটিতে আপনারা আসতে পারেন টিম নিয়ে, যদি কোনো প্রয়োজন হয় আর কি। জি স্যার। স্যার আপনাকে যেটা বললেন স্যার, আপনার স্যার ম্যাগাজিনটা, স্যার ম্যাগাজিনের স্যার সফট কপি হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে, সেটা অবশ্যই স্যার আপনার কাছে পৌঁছে দেবো। সফট আর কপি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সফট কপি আমার কাছে আছে, সফট কপি আমি পেয়েছি, সফট কপি আমার ডাউনলোড করা আছে, আমি পড়েছি দু একটা লেখা। তো সময় পেলে বাকিগুলো পড়বো আর কি। মানে খুবই চমৎকার উপস্থাপনা ছিল সবকিছু মিলিয়ে, যদিও যেহেতু এটা প্রথমবার হয়েছে, তো জি স্যার। দ্বিতীয়বার আশা করি আমি যদি জানতে পারি দ্বিতীয়বার আমি লেখা পাঠাবো অবশ্যই। আমাকে একটু আগে থেকে জানালে ভালো হয় আর কি। অবশ্যই স্যার, আপনার মানে সাথে আমি আমি একটু আগ্রহ যোগাযোগ। প্রকাশ করছি আর কি আমি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ বৃন্ত। জি স্যার। তাহলে স্যার এইবার আপনার লেখা আমরা একটা পাইতেছি তাহলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আশা করি পাচ্ছেন। আমার আসলে আমি কিছু অনুগল্প লিখি আর কি, ছোটখাটো অনুগল্প আমার স্টুডেন্ট লাইফ থেকে আমার অনুগল্প লেখা আছে। তো আমি এগুলো ভবিষ্যতে আরো 1-2 বছর পরে হয়তো আমি একটু নিজেকে একটু গুছিয়ে নিই, আমি একটা পাণ্ডুলিপি আকারে বা একটা বই আকারে মানে মেলাতে আহ, ইচ্ছা আছে আর কি। এখনো সবকিছু আসলে মানে ওইভাবে বলতেছি না, বাট ইচ্ছা আছে বই আকারে বের করার আর কি। জি স্যার, আপনার এই কাজের জন্য স্যার শুভকামনা রইল স্যার, যাতে একটা বই আসে স্যার, আমরাও দেখতে পারি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনারা জানবেন, আপনাদেরকে অবশ্যই আমি জানাবো। আপনারাই তো আমার পাঠক হবেন তখন, এই আপনারা আছেন, পুসাসের মেম্বার আছে, আমার ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছে, সবাই তো পাঠক, আমার পরিচিত মানুষজনই তো আমার পাঠক থাকবে, তাই না? তরুণ লেখক হিসেবে আর কি। জি স্যার। স্যার আরেকটা স্যার, যে সবার উদ্দেশ্যে আপনার কোনো যদি পরামর্শ থাকে সেটা যদি আমাদের বলতেন। সবার উদ্দেশ্যে যদি পরামর্শ বলতে চাই সেটা হচ্ছে যে আমরা অবশ্যই ভালোর কাজে থাকবো, ভালোর দিকে এগিয়ে যাব। আর একটা ব্যাপার হচ্ছে এই একজন একজন দার্শনিক আছে কনফুসিয়াস, সে বলছিল যে একটা জার্নি শুরু হয় মানে 1000 মাইলের একটা জার্নি কিন্তু শুরু হয় একটা সিঙ্গেল স্টেপ দিয়ে। কনফুসিয়াস বলছে একটা কথা, এটা সবসময় মনে রাখা উচিত যে আমরা যে কোনো কিছু যখন শুরু করতে চাই, হ্যাঁ, আমরা কিন্তু ইয়ে করে ফেলি, মানে পিছপা হয়ে যাই, যে না এটা আমার দ্বারা সম্ভব না, মানে চ্যালেঞ্জ নিতে চাই না আমরা, যে এই কাজটা চ্যালেঞ্জিং কাজ করতে চাই না আমরা। হ্যাঁ, তো পিছু হয়ে যায়। আমার কাছে মনে হয় যে না, ডিসিশন নেওয়া দরকার। হ্যাঁ, লাইফে চ্যালেঞ্জ নেওয়ার দরকার আছে, লাইফে রিস্ক নেওয়ার দরকার আছে। তাইলে আমার মনে হয় কোনো কিছু একটা সাকসেস আমরা মানে সাকসেসের দিকে যাইতে পারবো আর কি। হ্যাঁ, এটা মানে সবার উদ্দেশ্যে বলা যে চ্যালেঞ্জ এবং রিস্ক এই দুইটা জিনিস আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইফে চ্যালেঞ্জ নিতে হবে, লাইফে রিস্ক নিতে হবে, না হলে আমরা কিন্তু সাফল্যের পথে পৌঁছাতে পারবো না। জি স্যার। স্যার আসলে আমার প্রশ্নগুলো শেষ এখন স্যার, বিদায়ের সময় আচ্ছা চলে আচ্ছা, আসছে। তাহলে বিদায়ের সময় চলে আসছে, কিন্তু আমাদেরকে যারা অডিয়েন্স যারা আছে, তাহলে আজকে যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, আমার হোস্ট আছে হৃদয় সাহাব বৃন্ত। রুয়েট থেকে পড়াশোনা করেছেন আপনি, তাই তো? না স্যার, রাজশাহী নাকি বিশ্ববিদ্যালয়ের রাজশাহী রসায়ন। ইউনিভার্সিটি? হ্যাঁ হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এসে পড়াশোনা করছে হোস্ট। তার কিছু চমৎকার কিছু উপস্থাপনার জন্য কিছু চমৎকার কিছু প্রশ্ন ছিল, এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বৃন্তকে। সেই সাথে পুসাসের যারা এখন বর্তমানে যারা কার্যনির্বাহী কমিটিতে যারা যুক্ত আছেন, এবং এই পুসাস সংগঠনকে যারা, হ্যাঁ, মানে পুসাস সংগঠনকে যারা দিন রাত পরিশ্রম করে মানে এগিয়ে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, সাফল্যের দিকে এগিয়ে, তাদের সবার প্রতি রইল আমার কৃতজ্ঞতা। এবং আশা করি সামনের দিনগুলোতে আমরা ভালো কিছু কাজের সাথে থাকবো, স্যার এই আমরাও আর চাই কি। স্যার পুসাসের সাথে যে স্যার আপনার পুসাসের এই যে মঞ্চে যেতে আমরা যে অ্যানুয়ালি যে একটা প্রোগ্রাম করি স্যার, এই প্রোগ্রামে স্যার আপনার হ্যাঁ একটা শর্ট ফিল্ম যাতে একটা মঞ্চস্থ হয় স্যার, আপনি এটা কি অবশ্যই অবশ্যই। আমি প্রসেসের লাস্ট মনে হয় গত বছরই 2024 সালের এই যে প্রসেসের যে নবীন বরণ সেলিব্রেশন যে প্রোগ্রামটা ছিল, হ্যাঁ স্যার। হ্যাঁ, নবীন বরণ গত বছর এখানে আমি উপস্থিত ছিলাম। আমি মানে অতিথি হিসেবে ছিলাম আর কি, আমাকে তারা ইনভাইট করেছিল প্রসেসের তৎকালীন কার্যনির্বাহী কমিটির যারা মানে
কমিটিতে যারা সদস্য ছিল তারা সবাই আমাকে ইনভাইট করেছিল, আমি এখানে ছিলাম একদিন, মানে ভালো লেগেছে সবকিছু মিলিয়ে আর কি। তো আজকে ওয়েবিনারে অনেকদিন আগে থেকে মনে হয় ওয়েবিনারে যুক্ত হওয়ার কথা চলছে, আমারও বিভিন্ন ব্যস্ততা চলছে, প্রোডাকশন ব্যস্ততা, ক্লাস সবকিছু মিলিয়ে একটা ব্যস্ততার কারণে আজকে হয়তো নভেম্বরের 14 তারিখ আমরা আজকেই মনে হয় ফাইনালি যোগদান করলাম আর কি। বেশ ভালো লাগলো আপনার সাথে আড্ডা দিয়ে কথা বলে, এবং অডিয়েন্স যারা আছে এতক্ষণ আমাদেরকে যারা শুনলেন, হ্যাঁ, তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য। জি স্যার, তাহলে স্যার আমরা স্যারের কাছ থেকে শুনে নিয়েছি স্যারের উনার জীবনে কিছু অসাধারণ মুহূর্ত যা অনুপ্রেরণা যোগাবে অনেকের মধ্যেই নিজের জীবন সফলতার জোয়ার আনতে। ধন্যবাদ স্যারকে আমাদের এমন একটি অনবদ্য সময় উপহার দেওয়ার জন্য। সামনে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আবারও হাজির হবে ভাটি জোয়ারের নতুন একটি পর্ব নিয়ে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে ভাটি জোয়ারের পর্বটি শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।